সো আমরা প্যারালাল ডায়োড কনফিগারেশন নিয়ে কথা বলছিলাম। সো আমরা আসলে দেখেছিলাম অনেক ধরনের কনফিগারেশন দেখেছিলাম শেষ ক্লাসে, এবং আমি যদি একটু সামারির মতো একটু লিখি লাস্ট ক্লাসের জিনিসটাই একটু, জাস্ট এই যে আমরা এটা লাস্ট ক্লাসে যারা ছিলেন তারা আসলে জানেন লাস্ট ক্লাসে আমরা এই জিনিসগুলো পড়েছিলাম। দ্যাট মিনস এখানে বেশ কিছু জিনিস ছিল, অনেক ধরনের কনফিগারেশন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। কিন্তু একটা মোদ্দা কথা হচ্ছে যে প্যারালালি যখন, আবারও বলছি, প্যারালালি যখন দুটো ডিভাইস কানেক্টেড, যেমন এরকম প্যারালালি যখন দুটো ডিভাইস কানেক্টেড থাকে, যেই ডিভাইসের ভোল্টেজ রিকোয়ারমেন্টটা কম চালু হওয়ার জন্য সেই ডিভাইসটাই চালু হয়। ঠিক আছে, যেমন এই ক্ষেত্রে এই সার্কিটটা যদি আমি দেখাই, আমি জানি না আপনারা আমার মাউস পয়েন্টার দেখতে পাচ্ছেন কিনা। সো এই সার্কিটটা যদি দেখাই, আমার মাউস পয়েন্টারটা দেখা যাচ্ছে? স্যার একটু রংটা চেঞ্জ করে নেন স্যার, তাহলে বুঝতে আ- সুবিধা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, না দেখা গেলেও প্রবলেম নাই। আপনারা জাস্ট এই যে এখানে ব্লু কালারের যে সার্কিটটা রয়েছে, আমি ব্লু কালার পেন দিয়ে যে সার্কিটটা এঁকেছি, ওটার দিকে তাকালেই বুঝতে পারবেন গ্যালিয়াম আর্সেনাইড সিলিকন প্যারালাল ডায়োড ছিল। এবং সিলিকনের টার্ন অন ভোল্টেজটা ছোট ছিল, বা নি ভোল্টেজটা ছোট ছিল, গ্যালিয়াম আর্সেনাইডের বড় ছিল। তাই কি হলো, ফরওয়ার্ড বায়াস হলো কে, সিলিকন হলো, গ্যালিয়াম আর্সেনাইড চালু হতে পারলো না। গ্যালিয়াম আর্সেনাইডের মধ্যে দিয়ে কারেন্ট জিরো, সিলিকনের মধ্যে দিয়ে সব কারেন্ট ফ্লো হবে, এবং ওই অনুসারে এখানে ম্যাথটা সলভ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এটাই ছিল মেন জিস্ট আর কি। প্যারালালি দুটো ডিভাইস কানেক্টেড থাকলে যার টার্ন অন ভোল্টেজটা ছোট থাকবে, সেই ভোল্টেজে লক হয়ে যাবে ওই প্যারালাল ভোল্টেজটা, এবং ওই ডিভাইসটা চালু হবে। এবং পরবর্তীতে আমরা আরো অনেক এটা অনেক ডিসকাশন করেছিলাম, আরো অনেক আলোচনা করেছিলাম, এবং আলোচনা করতে করতে আমরা আসলে অনেক ডিপ ডিপে চলে গেছিলাম। ব্যাপারটা অনেকটা এরকম ছিল যে দেখা যাচ্ছে যে এখানে কালো কালির যেই আমার স্ক্রিনে কালো কালির লোয়ার লেফট কর্নারে যেই সার্কিটটা আমি এঁকেছি আপনারা দেখতে পাচ্ছেন। দ্যাট মিনস হচ্ছে, আমি যদি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে একটু দেখাই, যে আমি এই সার্কিটটার কথা বলছি, যদি আমি এই সার্কিটটার কথা বলি, টিক চিহ্ন দিলাম যেটা, সেটাতে দেখতে পাচ্ছেন যে আবারও এখানে হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস ঘটেছিল, যে একটা নেটওয়ার্ক, দুইটা ব্রাঞ্চ রয়েছে, একটা জার্মেনিয়াম আর একটা হচ্ছে সিলিকন আর 1K রেজিস্ট্যান্স। আমরা এটাও সলভ করেছিলাম, দেখেছিলাম যে যেহেতু প্যারালাল দুইটা ডিভাইস আমরা যদি কল্পনা করি, জার্মেনিয়াম এবং সিলিকন উইথ 1 কিলো হোম যদি চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জার্মেনিয়ামের টার্ন অন ভোল্টেজটা ছোট, এবং ওই ভোল্টেজে লক হয়ে গেছে, এর জন্য জার্মেনিয়াম দিয়ে কারেন্ট ফ্লো করছে। কিন্তু ইন্টারেস্টিং ঘটনা ঘটছে যখন হচ্ছে আমরা এই যে লাল সার্কিটটা, লাল পেন দিয়ে যেটা করেছি, সেই সার্কিটটার দিকে যদি তাকাই, আমরা দেখতে পাচ্ছিলাম যে এবার জার্মেনিয়ামের সাথে সিরিজে ছিল 1K, আর এটার প্যারালালে ছিল সিলিকন, যেটা সিলিকনের টার্ন অন ভোল্টেজ হচ্ছে 0.7 এবং জার্মেনিয়ামের 0.3। সো এইখানে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল, যে আমি আশা করবো এটা সবার মনে আছে লাস্ট ক্লাস থেকে, কারণ এটা আমি আসলে রিপিট করতে যাচ্ছি না, এটা বেশ ডিটেইলে আলোচনা করেছিলাম আমি। যে এখানে যে ঘটনাটা ঘটেছিল, যে সিলিকনটা টার্ন অন হয়েছিল, প্যারালালি 0.7 ভোল্টে লক হয়ে গিয়েছিল। এই 0.7 এর মধ্যে এই 0.7 ভোল্টটা জার্মেনিয়াম এবং সিরিজে 1K এর মধ্যেও ড্রপ হবে। সো 0.7 এর মধ্যে জার্মেনিয়াম 0.3 কনজিউম করবে, এবং 1 কিলো ওহম যে রেজিস্ট্যান্সটা, সেটা বাকি 0.4 ভোল্ট কনজিউম করবে। ঠিক আছে, সো এই একটা আমরা সুন্দর ম্যাথ দেখেছিলাম এখান থেকে আর কি। এবং স্যার একটা কোশ্চেন ছিল স্যার। পরবর্তীতে আপনারা যদি খেয়াল করে থাকেন, এখানে আমি একটা ব্লু কালার দিয়ে একটা লাইন প্রশ্নটা করে স্যার ফেলেন এখানে আগে স্যার দেখি। জার্মেনিয়ামের জায়গায় স্যার গ্যালিয়াম আর্সেনাইড দিলে, আচ্ছা আমি আর স্যার সিলিকনের সাথে প্রশ্ন, একটা রেজিস্ট্যান্স। হ্যাঁ স্যার এখানে স্যার জার্মেনিয়ামের। আচ্ছা আচ্ছা আচ্ছা, আহ, বুঝতে পারছি, বুঝতে পেরেছি। ঠিক আছে, আমরা আমি বুঝতে পেরেছি, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে দুটো ডায়োড এবং দুটোর সাথে সিরিজে একটা করে যদি রেজিস্ট্যান্স থাকতো তাহলে কি হতো, জি তাই স্যার তো? ওইটাই। আচ্ছা আমি ওটা একটু পরে এক্সপ্লেন করব, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, একটু পরে করতেছি আমি, তার আগে আমি এটা একটু রিভিউ দিয়ে নিই। সো লাস্ট ক্লাস আমরা দেখতে পেরেছিলাম যে এখানে আমরা যে জিনিসটা দেখেছিলাম, যে জার্মেনিয়ামের সাথে সিরিজে 1K ছিল, প্যারালালি সিলিকন ছিল, সিলিকনের 0.7 ভোল্টে লক হয়ে গিয়েছিল এই নেটওয়ার্কটা, জার্মেনিয়াম প্লাস 1K যে সিরিজে রয়েছে, এখানে 0.7 ড্রপ হবে, 0.3 চলে যাবে জার্মেনিয়ামে, 1K চলে যাবে, 1K এর মধ্যে চলে যাবে হচ্ছে 0.4 ভোল্ট। ঠিক আছে, সো লাস্ট ক্লাস আমরা এই জিনিসটা দেখেছিলাম। তো এটা ছিল আমাদের একটা মানে কি বলবো, এটা ছিল আমাদের একটা ফাইন্ডিং,
তো আর এরপর আমরা এটাকে আরো এক্সটেন্ড করেছিলাম, দেখেছিলাম যে এই যে আমরা এখানে যে ইয়াটা দেখাচ্ছি, যে ব্লু কালারের একটা মার্কিং দিয়েছি, যে সিলিকন ডায়োডটাকে যদি আমি একটা স্পেশাল টাইপ অফ ডায়োড, দেখতে পাচ্ছেন আমরা রিভার্স বায়াস পজিশনে বসাচ্ছি একটা ডায়োড, উপরে আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা ব্লু কালার দিয়ে এঁকেছি, এটাকে জেনার ডায়োড বলা হয়, এটার নাম হচ্ছে আসলে জেনার ডায়োড, এটাকে বলা হচ্ছে আসলে জেনার ডায়োড। জাস্ট এটা আপাতত এই জিনিসটা আপনারা জেনে রাখেন জেনার ডায়োড সম্পর্কে, এটা রিভার্স বায়াস পজিশনেও কাজ করে, ফরওয়ার্ড বায়াস পজিশনেও কাজ করতে পারে, দুইটা বায়াসিং এই কাজ করতে পারে, কিন্তু রিভার্স বায়াস পজিশনে কাজ করতে গেলে এর যে নি ভোল্টেজটা সেটা হয়ে যায়, সেটাকে আমরা আসলে জেনার ভোল্টেজ বলে থাকি, যেমন এখানে লিখেছি ভিজেড। তার মানে এটাকে রিভার্স বায়াসে কারেন্ট ফ্লো করাইতে হলে এর অ্যাক্রসে 8 ভোল্ট দিতে হবে। তো আমি জাস্ট একটা এক্সাম্পল দেখিয়েছিলাম যে সিলিকনের পরিবর্তে একবার দেখিয়েছি হচ্ছে জেনার ডায়োড দিয়ে, যে এটা যদি 8 ভোল্টের হয়, রিভার্স বায়াস ভোল্টেজটা যদি 8 ভোল্টের হয়, তাহলে এটা কি চালু হবে নাকি, এই যে সেকেন্ড যে ব্রাঞ্চটা রয়েছে সেই ব্রাঞ্চটা কি চালু হবে নাকি। সো আমরা তখন উপরে একটা ম্যাথ করেছিলাম, দেখতে পাচ্ছেন যে আমি উপরে দেখিয়েছি যে এই জায়গাটায় আপনারা খেয়াল করবেন, আমি অ্যারো সাইন দিয়ে দেখালাম যে এখানে যে সার্কিটটা, আমি টিক চিহ্ন দিচ্ছি, এখানে যে সার্কিটটা আমি দেখিয়েছি সেই সার্কিটে আপনারা খেয়াল করবেন যে আমি প্যারালাল যেই সিলিকন বা গ্যালিয়াম আর্সেনাইড বা জেনার ডায়োড যেটাই বলেন না কেন সেই নেটওয়ার্কটা তুলে ফেলেছিলাম, নরমালি একটা সিঙ্গেল ব্রাঞ্চের সার্কিট, এটা আমি সলভ করেছি, সলভ করার পরে দেখেছি যে আউটপুট ভোল্টেজটা V0, যেটা সেই প্যারালাল নেটওয়ার্কটা যেখানে আমি বারবার এতক্ষণ ভোল্টেজ ক্যালকুলেট করছিলাম, সেই ক্ষেত্রে যখন একটা ব্রাঞ্চই থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে সেই V0 আউটপুট ভোল্টেজটা অ্যাপ্রক্সিমেটলি 7.6 ভোল্ট হয়। তার মানে আমরা এর থেকে এই ধারণা পাই যে সর্বোচ্চ এখানে প্যারালাল ভোল্টেজ 7.6 ভোল্ট আসতে পারে, এর বেশি আসতে পারে না। তার মানে আমি যদি এর অ্যাক্রসে কোনো একটা ডিভাইস 5 ভোল্টের ডিভাইস লাগাই, ঠিক আছে, তাহলেও সেটা চালু হবে, যদি 4 ভোল্টের ডিভাইস লাগাই তাহলে সেটা চালু হবে, যদি 3 ভোল্টের লাগাই চালু হবে, 7 ভোল্টের লাগাইলেও চালু হবে, 7.5 ভোল্টের লাগালেও চালু হবে, 7.6 ভোল্টের লাগালেও চালু হবে। তার মানে সিলিকন যেখানে রয়েছে প্যারালাল নেটওয়ার্কটা, নিচের যে ম্যাটটা আমরা দেখছি, সিলিকন যেখানে রয়েছে সেইটার পরিবর্তে যদি আমি যে কোনো ডিভাইস লাগাই না কেন 7.6 ভোল্টের মধ্যে, সেটা কিন্তু সেই ব্রাঞ্চের ভোল্টেজে লক হয়ে যাবে এবং সেটা চালু হবে, দুটো ব্রাঞ্চই চালু হবে। কিন্তু যখনই 7.6 ভোল্টের উপরে উঠে যাবে, যেমন আমি একটা এক্সাম্পল দিয়েছি, এখানে জেনার একটা ডায়োড নিয়েছিলাম 8 ভোল্টের, সেটা যদি আমি লাগাই তাহলে কিন্তু সেটা চালু হবে না, কারণ এটা 7.6 ভোল্টের উপরে 8 ভোল্টে ছিল, তাহলে এটা ওপেন সার্কিট হয়ে যাবে। এবং আমার সেই ক্ষেত্রে সেকেন্ড যে সার্কিটটা রয়েছে, দ্যাট মিনস আমি এই সার্কিটটার কথাই বলছি, এই সার্কিটে আপনার আউটপুট ভোল্টেজটা তখন আসলে 7.6 ভোল্ট আমরা দেখতে পারবো অ্যাপ্রক্সিমেটলি। আমরা লাস্ট ক্লাসে এই আলোচনাগুলো করেছিলাম বিশদভাবে, ঠিক আছে। তারপর আরো দেখেছিলাম যে তাহলে আপনারা বুঝতে পারছেন যে তাহলে যদি সিলিকনের পরিবর্তে, যেখানে আপনারা গ্রিন কালারের কিছু ম্যাথ দেখতে পাচ্ছেন করা একই সার্কিটের উপরে, এবং সেটা প্রযোজ্য শুধুমাত্র দেখেন সিলিকনের পাশে স্ল্যাশ দিয়ে গ্যালিয়াম আর্সেনাইড লেখা গ্রিন কালার দিয়ে, তার মানে ওটা বোঝাচ্ছি যে গ্যালিয়াম আর্সেনাইড যদি সিলিকনের পরিবর্তে বসানো হয়, যেটা নাকি নি ভোল্টেজ 1.2 ভোল্ট, তাহলে আসলে কি হবে, আমার আউটপুট ভোল্টেজটা তখন ওই গ্যালিয়াম আর্সেনাইডের ভোল্টেজে লক হয়ে যাবে, 1.2 ভোল্টের লক হয়ে যাবে। এবং তখন আমরা বিভিন্ন ম্যাথ করে নিচে আমরা দেখিয়েছি কি কি ভ্যালু আসতে পারে। সো এই ছিল আমার লাস্ট ক্লাসের মানে একটা সামারি। ওকে, লাস্ট ক্লাসে এই জিনিসগুলো আমরা দেখেছিলাম ম্যাথের মাধ্যমে, বিভিন্ন ম্যাথের মাধ্যমে আমরা এই জিনিসটা দেখেছিলাম। ওকে, আচ্ছা এই বলবো আপনারা যদি পারেন, আমি আপনাদের জন্য দেখেন আমি এখানে একটা আসলে বই, ওই যে আপনাদের যে বইটা আছে এই বইটা আমি ফলো করছি, আমি বলেছিলাম আপনাদেরকে, এটা হচ্ছে বয়েল স্টেডের বই। সো এই বই থেকে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমি স্যার এই আপনাদেরকে সাজেস্ট করবো। প্রবলেম ছিল স্যার। আচ্ছা আমি দেখাবো, সবই দেখাবো, টেনশন করেন না। আমি একটা জিনিস আর আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা যখন পড়ালেখা করছেন, পাশাপাশি এই যে কম্পিউটার অ্যানালাইসিস যে টপিকটা রয়েছে দেখবেন, যদি আপনারা আপনাদের ফ্রি টাইমে পান, সময় পান, তাহলে এটা অবশ্যই প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে কেডেন্সের যে পি স্পাইস স্টুডেন্ট এডিশনটা রয়েছে, আমি আশা করি এটা আপনারা এই সফটওয়্যারটা ইউজ করেছেন, পি স্পাইসের স্টুডেন্ট এডিশনটা। এটা আপনারা নিজেরাই যে দেখতে পাচ্ছেন এখানে পুরো স্টেপ বাই স্টেপ বলা রয়েছে। এই সলিউশনগুলো যদি আপনারা নিজেরা প্র্যাকটিস করেন, তাহলে আপনাদের কনসেপ্টটা যেমন অনেক স্ট্রং হবে এবং সিমুলেশনেও কিন্তু আপনাদের দক্ষতা খুবই ভালো থাকবে, ঠিক আছে। এবং সিমুলেশনের দক্ষতাটা কিন্তু খুবই দরকার, কারণ জব ফিল্ডে যখন আপনি ইলেকট্রনিক্স নিয়ে কাজ করবেন, তখন কিন্তু আপনার সিমুলেশনটা অনেক বেশি
প্রায়োরিটি পাবে এবং অনেক বেশি পরিমাণ সিমুলেশন করতে হবে। ঠিক আছে? সো আমি আপনাদেরকে এটি সাজেস্ট করব যে গাইস আপনারা অবশ্যই এই সিমুলেশন গুলো যদি আপনারা করতে পারেন, ঠিক আছে, মানে যেগুলো শেখানো হয়েছে, দেখানো হয়েছে, তাহলে খুবই ভালো হবে আপনাদের জন্য। ঠিক আছে? ওকে, আবার আমি ফেরত যাচ্ছি আজকের টপিকে। সো লাস্ট ক্লাসের যে টপিকগুলো আমরা দেখলাম সেগুলো এখন একদম এক্সাক্ট, এখন পুরোটা আমরা নতুন করে করব, নতুন আজকের টপিক শুরু করতে যাচ্ছি এখন। সো ওকে, সো আজকের টপিক যখন আমি শুরু করতে যাচ্ছি তার আগে আমি কিছু, মানে যেহেতু লাস্ট ক্লাসে অনেক কিছু আমরা দেখে ফেলেছি, সো আমরা সেই ক্ষেত্রে কিছু সহজ জিনিস আবার একটু আপনাদেরকে জাস্ট রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, যাতে আপনাদের মনে থাকে, একটা সামারির মতোই ধরে নিতে পারেন, লাস্ট ক্লাসের সামারির মতো। সেটা হচ্ছে এরকম ছিল, লাস্ট ক্লাস পর্যন্ত আমরা যেগুলো দেখেছি সেটা হচ্ছে প্যারালাল ডায়োডস, দিয়ে দেই তাহলে আপনাদের সুবিধা হবে হয়তোবা। সো দুটো প্যারালাল ডায়োড ছিল, এইদিকে আমি আর কিছু আঁকছি না। সো একটা জার্মানিয়াম, সো এখানে এটাকে আমরা D2 বলছি, ডায়োড 2, এটাকে ডায়োড 1 বলছি। সো এই ক্ষেত্রে হচ্ছে আপনার ডায়োড 2 অন হবে, কারণ ডায়োড 2 এর নি ভোল্টেজটা ছোট। সো আমরা এরকম একটা জিনিস দেখেছিলাম। ওকে, তারপর আমরা আরো দেখেছিলাম যে একটা জার্মানিয়াম ডায়োড রয়েছে, একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি আর কি জাস্ট। আচ্ছা, আপনারা একটু মিউট করে নেন, কারণ সরি, এখানে রেজিস্ট্যান্স দিয়ে দিলাম। আপনারা মিউট করে নেন তাহলে সুবিধা হবে, সবাই ভালো করে শুনতে পারবে, স্পষ্ট শুনতে পারবো আসলে। কারণ কারোর এখান দিয়ে মনে হয় নয়েজ আসছে, এটা সিলিকন হোক অথবা গ্যালিয়াম আর্সেনাইড হোক। মাইক্রোফোনটা অফ করে দিন। সো এটা ডায়োড 2 বলছি। আবারও কিন্তু এখানে আমরা যেই অবস্থানটা দেখতে পাচ্ছি, যদিও জার্মানিয়ামের ছোট দেখতে পাচ্ছেন যে ভোল্টেজ, তারপরেও কিন্তু আমরা এতক্ষণ এক্সপ্লেন করলাম কেন আসলে এটা হবে, ডায়োড 2টাই অন হবে। ঠিক আছে? সো এই ছিল দুটা আমাদের সামারি। কিন্তু আমরা দেখেছিলাম যখন উল্টো কেসটা ঘটে, দ্যাট মিনস হয়তো বা এটা সিলিকন অথবা গ্যালিয়াম আর্সেনাইড যাই বলেন না কেন, সাথে আপনার রয়েছে সিরিজে একটা 1 কিলো ওহম, ঠিক আছে, এবং আপনার প্যারালালে রয়েছিল অনেক ছোট ভোল্টেজ যেমন জার্মানিয়াম। সো এটা যখন D2 এবং এটা যখন D1, সো আবারও সেই D2টাই চালু হচ্ছিল। আচ্ছা, এখানে আমি সরি, এখানে একটা জিনিস মিসিং করে গেছি। D2 আমাকে একটু বললে ভালোই তো। D2 অন হচ্ছিল, সাথে কিন্তু D1ও অন হচ্ছিল এই জায়গাটায়, তাই না? এই জায়গাটায় দুইটাই চালু হচ্ছিল, সিলিকন চালু হচ্ছিল, জার্মানিয়ামটাও চালু হচ্ছিল। জি স্যার, এই সেকেন্ড, দুইটাই চালু এই হচ্ছিল। যে নেটওয়ার্কটা বোঝার জন্য 1 নাম্বার দেই 2, তাহলে হয়তো সুবিধা হবে। এই যে থার্ড যে নেটওয়ার্ক, হ্যাঁ, থার্ড যে নেটওয়ার্কটা রয়েছে, সেই থার্ড যে নেটওয়ার্কটাতে আমরা দেখতে পাচ্ছিলাম যে শুধুমাত্র যেহেতু প্যারালালে জার্মানিয়ামের ভোল্টেজ কম, 0.3 তে লক হয়ে যাচ্ছিল, তাহলে তো সিলিকন যথেষ্ট ভোল্টেজ পাবে না, এর জন্য জাস্ট জার্মানিয়াম বা D2 চালু হচ্ছিল। সো D1টা কিন্তু সেই জায়গায় চালু হচ্ছিল না। সো এরকম কিছু সামারি আমরা দেখতে পেয়েছিলাম লাস্ট ক্লাসে, এবং আরো কিছু সিম্পল সামারি ছিল, যেমন রিভার্স বায়াস থাকার ক্ষেত্রে, যেমন সো এটা দুটোই সিলিকন যদি হয়, সো এটা যদি D2 হয়, এটা যদি D1 হয়, তো এটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে সেক্ষেত্রে শুধুমাত্র আমার D1টা চালু হচ্ছিল, কারণ D2টা যখন অবশ্যই এটা চালু হচ্ছিল আমি ধরে নিচ্ছি, কিন্তু সবসময় এই জায়গায় পজিটিভ, এই জায়গায় নেগেটিভ রয়েছে। ঠিক আছে? এটা একটু মাথায় রাখবেন ভোল্টেজ সোর্সে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, সো এই সামারিগুলো আমরা কিন্তু লাস্ট ক্লাসে দেখেছিলাম, রাইট? সো এখন আজকের ক্লাসে একটা নতুন, একটু এক্সটেন্ডেড, আরেকটু বাড়াবো আমি। ঠিক আছে, আজকের ক্লাসে আরেকটু বাড়াবো। একজন একটা প্রশ্ন করেছিল, দেখাই, আমি একটা এখন নেটওয়ার্ক আপনাদের সামনে আঁকবো, সেই লাস্ট ক্লাসের যে ম্যাপটা ছিল সেই ম্যাপটা ধরেই আঁকবো, যাতে আপনাদের সুবিধা হয়। ঠিক আছে? ওকে,
বুঝতে পেরেছি আমার কথাটা? সো এখন লাস্ট ক্লাসে কারণ ওই ম্যাথটা আমরা সলভ করেছিলাম, এর জন্য আমি আসলে ওই ম্যাথটাই আবার নিতে চাচ্ছি, কারণ ওইটা আপনাদের মাথায় এখন ফ্রেশ থাকার কথা। সো আমার 10 ভোল্ট ছিল আপনাদের যদি খেয়াল থেকে থাকে, তারপর একটা রেজিস্ট্যান্স ছিল মনে হয় 0.33 কিলো হোমসের, রাইট? তারপরে মোস্ট প্রবলি একটা জার্মেনিয়াম ডায়োড ছিল, তার সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স ছিল, তারপরে একটা গ্রাউন্ড ছিল। এই রেজিস্ট্যান্সটার ভ্যালু আমি নিয়েছিলাম 1 কিলো হোমস, এবং জার্মেনিয়াম যে ডায়োডটা ছিল সেইটা তো আমরা ইয়াটা জানি, এটাকে এর মধ্যে ভোল্টেজ বোঝাচ্ছে V0 বলতে। সো আমি এখন ভেঙে ভেঙে করব আপনাদের বোঝার সুবিধার্থে। আমি এখন যে কাজটা করব, আমি এখন হচ্ছে ভেঙে ভেঙে করব, যাতে আপনারা এটা ক্যাচ করতে পারেন। যখনই মনে হবে যে না আমি বুঝতে পারছি না, তখন ওকে এই নাম্বারটা দেখতে পাচ্ছি, এই নাম্বার সার্কিটটা ডান দিকে যেটা এঁকেছি আমি। হ্যাঁ স্যার। ওকে, এখন এই সার্কিটের ক্ষেত্রে এটা কিন্তু লাস্ট ক্লাসে অলরেডি আমরা এটা সলিউশন করেছিলাম লাস্ট ক্লাসে, আপনাদের হয়তোবা খেয়াল থাকবে। এই ক্ষেত্রে আমরা V0 যে ভ্যালুটা পেয়েছিলাম, সেই ভ্যালুটা রাফলি ধরে নিচ্ছি 7.6 ভোল্ট ছিল। লাস্ট ক্লাসে এটা আমরা দেখেছিলাম, যখন একটাই ব্রাঞ্চ, অন্য কোনো ব্রাঞ্চ নেই। এরপর আমি একটা কাজ করি, আমি দেখেন রেড কালার দিয়ে আমি আরেকটা সার্কিট আঁকছি, মানে একটা নেটওয়ার্ক এখানে এঁকে দিচ্ছি, একটু খেয়াল করবেন এটা ভালো করে। সো আমি এটার প্যারালালে আরেকটি নেটওয়ার্ক আঁকছি। এই পয়েন্ট, আচ্ছা এটার মানে কি, 7.6 ভোল্ট আউটপুট ভোল্টেজ মানে হচ্ছে এটার অ্যাক্রসে সর্বোচ্চ 7.6 ভোল্ট আসে। তার মানে 7.6 ভোল্টের নিচে যে কোনো প্যারালাল ডিভাইস আমি কানেক্ট করতে পারবো, কোনো সমস্যা নেই, সেটা ওই ভোল্টেজে লক হয়ে যাবে। 7.6 এর নিচে যদি দেই, তাহলে সেটা সেই ভোল্টেজে লক হয়ে যাবে। আচ্ছা আমি এখন একটা কাজ করি, দেখি, ঠিক আছে, দেখি কি হয়, হোয়াট ইফ, দেখি। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। স্যার 7.6 এর বিষয়টা স্যার ক্লিয়ার না স্যার, নেটের একটু সমস্যার কারণে একটু ঝামেলা। আচ্ছা এটা আমি গত ক্লাসে এক্সপ্লেন করেছিলাম, ঠিক আছে, আমি তাও খুব সংক্ষেপে এটা আলোচনা করছি, ঠিক আছে? ওকে স্যার, আমি সমস্যা সময় নেই, কম নিব, সংক্ষেপে। সো দেখেন আপনার এখন যেই সার্কিটটা রয়েছে এই নাম্বারে, সেটা যদি আপনি আসলে অ্যানালাইসিস করেন, এটা খুব সহজেই বের হয়ে যায়। দেখেন কারেন্টটা হবে হচ্ছে 10 মাইনাস 0.3, রাইট, ডিভাইডেড বাই 1.33। দেখেন তো এটা বোঝা যায়? জি স্যার, 10 এটা ভোল্ট বোঝা ছিল যায়। আমার, হ্যাঁ হ্যাঁ, খুব ইজিলি আমি এটা ক্যালকুলেট করতে পারি। দেখেন এটা যদি আপনি ক্যালকুলেট করে দেখেন, আমার খেয়াল নেই আসলে ভোল্টেজটার পরিমাণ কত ছিল, মনে হয় 28 কারেন্টের পরিমাণ না 28 28 মিলি না, অ্যাম্পিয়ার। নো, এটা কিন্তু ওই সার্কিটটা না, আগেই বলছি। দেখেন এখানে কিন্তু 10 মাইনাস 0.3, আমি এই নোড থেকে যাত্রা শুরু করলাম, ঠিক আছে, আমি এই নোড পর্যন্ত যাব, ঠিক আছে। সো আমি ফুল ইয়াতে যাব, পুরা মানে ইয়াতে আমি কারেন্টটা বের করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমি আহ, মানে ইকুয়েশন যদি লিখি, হ্যাঁ বলেন। 1K তেও তো স্যার একটা ভোল্টেজ ড্রপ হবে স্যার, শুধু স্যার রাইট 0.3 কেন? হ্যাঁ বুঝিনি, 1K তে একটা ভোল্টেজ ড্রপ। আচ্ছা বুঝতে পারছি, এখানে মনে হয় অনেকে ধরতে পারছে না, আমি সরাসরি ইকুয়েশনটা লিখেছি, অনেকে ধরতে পারছে না। আমি কেভিএল করি, কেভিএল করলে মনে হয় সবাই ধরতে পারবে। কেভিএল টা যদি আমি করি, দেখেন তাহলে কি হয়, এটা আমি কেভিএলটা জানি, আপনারা এটা পুরো সার্কিটটা এঁকে নিলে আপনাদের সুবিধা হবে। সো কেভিএল করলে দেখবেন -10, এই দিক দিয়ে যদি আমি এই এ পয়েন্ট, আমি যে এ লিখলাম, এই এ পয়েন্ট থেকে যদি আমি যাত্রা শুরু করি, তাহলে হবে কি, -10 হবে, তারপরে প্লাস 0.33 ইন্টু আইডি, দেখতে পাচ্ছি সবাই, প্লাস 0.3, তার মানে জার্মেনিয়ামের নি ভোল্টেজ, প্লাস 1K ইন্টু কত, আইডি ইজিক্যালস টু 0, ঠিক আছে? তো দেখেন এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করলাম, পুরো গ্রাউন্ডে গেলাম। এটা বুঝি নাকি বুঝি না? এটা কিভাবে হলো, নাকি এটাও আলাদা করে সার্কিট এঁকে দেখা যাবে? আমার মনে হচ্ছে স্যার ঠিক আছে, এটা আসলে আপনারা অনেকেই প্র্যাকটিস করছেন না। প্র্যাকটিস না করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, আসলে ক্যাচ করতে পারবেন না আসলে কিভাবে কি হচ্ছে।
এইবার দেখেন এই সার্কিটটা আমি আপনাদের জন্য আলাদা করে এঁকে দিয়েছি, ঠিক আছে? এইবার আমার মনে হয় যে আপনারা বুঝতে পারবেন আসলে ইজিলি। দেখেন এবার ধরতে পারছেন নাকি কেভিএলটা, নাকি এখনো কেভিএল ধরতে পারতেছেন না? দেখেন দেখেন তো একই সার্কিট, কিন্তু একই সার্কিটটা আমি একটু অন্যভাবে এঁকেছি। কেভিএল করলে এটাই হয় না, আমি যদি এ পয়েন্ট, এই যে সেই এ পয়েন্টটার থেকে যাত্রা শুরু করি, স্যার বুঝছি স্যার। দেখেন ইকুয়েশন, কেভিএল এর ইকুয়েশনটা এটা আসে না, রাইট? তাই তো? জি স্যার, জি স্যার, ঠিক আছে জি স্যার। এখন আপনি এখানে দেখেন আমার আননোন হচ্ছে আইডি। আমি যদি আইডি বের করতে চাই, এটাকে যদি আমার আইডি গুলাকে বাম পাশে রেখে ডান পাশে যদি 10 আর 0.3টা নিয়ে যাই এবং আইডি দেখেন দুটো যোগ করলে 1.33 আইডি হয়ে যায়, 1.33 দিয়ে ডিভাইড করি, দেখেন এই ইকুয়েশনটা আসে। এই যে নিচে যে ইকুয়েশনটা লিখলাম 10 - 0.3 ডিভাইডেড বাই 1.33 কে, তাই না? এই ইকুয়েশনটা আসে না গাইস? জি স্যার। জি স্যার। সো 10 - 0.3 করলে দেখেন 9.7 আসে। আমার যদি ক্যালকুলেটরটা আপনার স্ক্রিনে দেখতে পারেন তাহলে দেখবেন এরকম কিছু একটা আসছে, এবং সেটাকে যদি আমি ডিভাইড করে দিই 1.33 দিয়ে, দেখেন 7.3 আসে। ধরে নিই রাফলি 7.3 আসে, তার মানে 7.3 মিলি অ্যাম্পিয়ার আসতেছে। 7.3 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট আসলো। ও আচ্ছা, তাহলে আসলে এটা 7.3 মিলি অ্যাম্পিয়ার তো। ও, হ্যাঁ ঠিকই আছে, ঠিক আছে, তাহলে তো আমাদের ক্যালকুলেশনটা একদম ঠিক আছে। হ্যাঁ 7.3 মিলি অ্যাম্পিয়ার। দেখেন আউটপুট ভোল্টেজটা তাহলে কিভাবে 7.6 হলো চিন্তা করে দেখলেই আসলে বুঝতে পারবেন। এই আউটপুট ভোল্টেজটা আসলে ছিল কি, নি ভোল্টেজ অফ জার্মেনিয়াম প্লাস 1 কিলো ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা, তাই না? দেখেন সেই জার্মেনিয়ামের নি ভোল্টেজ আমি জানি 0.3 ছিল, আর 1 কিলো ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা কি হবে, 1 কিলো ওহম রেজিস্ট্যান্স ইনটু 7.3, তাই তো? মিলি আর কিলো কাটা চলে যায়, সো এটা হয়ে যায় কত? দেখেন 7.3 প্লাস 0.3 কত হয়ে যায়? 7.6 হয়ে যাচ্ছিল না ভোল্টেজ? দেখা যাচ্ছে নাকি বুঝিনি? ইয়েস স্যার। এবার ক্লিয়ার? দেখেন এটা কিন্তু গতকাল ক্লাসে আমরা করেছিলাম এই জিনিসটা, আবার দেখাইলাম এটা, ঠিক আছে? তো এবার ক্লিয়ার তো? দেখেন সবাই শিওর হয়ে নেই। জি স্যার, বুঝছি স্যার। ওকে ফাইন, ওকে ঠিক আছে। এইটা যদি বুঝে যায় তাহলে এবার আমি স্যার আমার নেক্সট 1 কিলো এডিশন, স্যার। হ্যাঁ আমি 1 কিলো ওহমটা এক্সট্রা অ্যাড করেছিলাম। স্যার 0.33 আসবে না এই ভোল্টেজ 1 ড্রপের ক্ষেত্রে স্যার? না না না, আমি তো V0 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ দেখছি। দেখেন V0 কোথায় রয়েছে এটা আগে দেখি, V0টা কোনটা? V0 কিন্তু স্যার ভোল্টেজ ড্রপ, জার্মেনিয়ামের আগে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে V0 ভোল্টেজ ড্রপটা কোনটা দেখেন তো? এই এই ভোল্টেজ ড্রপটা না, জি V0 স্যার, নোড ঠিক থেকে আছে, গ্রাউন্ডের মধ্যে। তাহলে দেখেন V0 নোডের ভোল্টেজ মানে কি, V0 থেকে গ্রাউন্ডের রেসপেক্টে V0 এর ভোল্টেজ, তাই তো? এখন গ্রাউন্ডের রেসপেক্টে চিন্তা করলে দেখেন V0 থেকে গ্রাউন্ডের মধ্যে জার্মেনিয়াম আছে, আবার 1 কিলো ওহম রেজিস্ট্যান্সও আছে, তাই না? দুইটা জিনিস না, বুঝতে পেরেছি? জি জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা আচ্ছা ফাইন, আশা করি আর কোনো প্রশ্ন নাই। তাহলে আমি এবার আমার নতুন এডিশন যেটা সেটা একটু করি। আচ্ছা এখানে অনেক কিছু লিখে ফেলেছি আমি, আসলে এখন আমাকে আসলে একটু জায়গা করতে হবে, নাহলে আমি আসলে লিখতে পারবো না, ঠিক আছে? আমি একটু দেখি জায়গা করার ব্যবস্থা করি। একটু ওয়েট করেন, ঠিক আছে? আমি একটু জায়গা করে নিই, তাহলে আমার জন্য সুবিধা হবে লেখা। আচ্ছা আচ্ছা, এখানে যদি আমি বা সাইডে যদি রাখি, এই সাইডে রাখি এটা, তাহলে আমার জন্য সুবিধা হবে, ঠিক আছে? আপনাদের জন্য সুবিধা হবে, আমার জন্য সুবিধা হবে এটা যদি আমি এটা সাইডে এখানে রেখে দেই, ইট উড বি নাইস। হ্যাঁ ঠিক আছে, এখন আমি একটু দেখাই আপনাদের। এখন আমি দেখেন নতুন এডিশন করতেছি, তাহলে এই 7.6 দিয়ে আমি কি বলতে পারতেছি? এই 7.6 ভোল্টেজটা মানে হচ্ছে লাগা আমার এই যে V0 তে ম্যাক্সিমাম 7.6 ভোল্টেজ পর্যন্ত আসতে পারে। এখন আমি একটা ছোট এডিশন করি, লাস্ট ক্লাসে এর জিনিসটা আমি এখন এক্সপ্লেইন করবো না। আমি এখানে সিলিকন দিয়েছিলাম, দেখেছিলাম যে সিলিকন চালু হয়েছে, কারণ কেন? প্যারালালি দেখেন দুটা নোড হবে, তখন দুটা নেটওয়ার্ক হবে প্যারালালি, একটা জার্মেনিয়াম আর 1K যেখানে নাকি 7.6 ভোল্টেজ আসে, আর একটা হবে সিলিকন যেটার ভোল্টেজ হচ্ছে 0.7। তো আমরা জানি প্যারালালি যেটার ভোল্টেজ ছোট সেটাই চালু হয়, এর জন্য 0.7 চালু হবে।
সো এটা লাস্ট ক্লাসে এক্সপ্লেন করেছিলাম। এখন আমি একটা নতুন নেটওয়ার্ক নেই, দেখেন লাস্ট ক্লাসে এক্সপ্লেন করছি না কিন্তু আমি আর। সো এখানে যদি আমি একটা নেটওয়ার্ক এমন নেই, একদম দেখতে পাচ্ছি এটা জার্মেনিয়াম, এটা 1 কিলো ওহম, দেখেন একদম সেম নেটওয়ার্ক নিলাম দুটো, এবং এটাকে বলতেছি বি নাম্বার। সবাই দেখতে পাচ্ছি? ইয়েস স্যার। ওকে, সো এখন আমার যে নতুন নেটওয়ার্কটা দেখতে পাচ্ছি যে পুরান যে নেটওয়ার্কটা ছিল শুধুমাত্র একটা ব্রাঞ্চ ছিল, এখন কিন্তু আমার দুটো ব্রাঞ্চ হয়ে গেল, দেখা যাচ্ছে দুটোই কিন্তু সেম ব্রাঞ্চ, দুটো কিন্তু একদম এক্স্যাক্টলি সেম ব্রাঞ্চ। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমার কিন্তু সার্কিটের যে সলিউশনটা আমি জানি যে V0-তে কিন্তু আমার সর্বোচ্চ 7.6 ভোল্টেজ আসতে পারে। তো এখন এই ক্ষেত্রে কি হবে সেটা কিন্তু আমাদের আসলে মানে বের করতে হবে, যেটা আমি কিভাবে আসলে সলভ করতে পারি, কারণ এটা আমার জন্য একটু দেখেন সলভ করাটা আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে গেল। ঠিক আছে, এটা কিন্তু আমার জন্য সলভ করা একটু ডিফিকাল্ট হয়ে গেল, যে এটা আমি এখন কিভাবে এটা সলভ করব। ঠিক আছে, কারণ আমি আরেকটা নেটওয়ার্ক লাগাইছি, এখন জার্মেনিয়াম এর সাথে সিরিজে 1 কিলো ওহম লাগাইলাম আরেকটা, তাতে কি পরিমাণ চেঞ্জ হবে সেটা কিন্তু আমি এখন আর আগের মতো শিওর হতে পারছি না। ঠিক আছে, হ্যাঁ এইটা বলতে পারি যে আমার যেই মেইন কারেন্টটা বের হবে আমার সোর্স থেকে, দ্যাট মিনস আমার 10 ভোল্ট যে এই সোর্সটা রয়েছে সেখান থেকে যেই সোর্স কারেন্টটা আইএসটা বের হবে সেটা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যাবে, কারণ দুইটা নেটওয়ার্ক এক্স্যাক্টলি সেম, কিন্তু কি কারেন্ট কোনটার মধ্যে দিয়ে ফ্লো হবে এটা আমি জানি না, এটা কিন্তু আমি সরাসরি বলতে পারবো না। সো এর জন্য আমরা এখন একটা কাজ করব, দেখেন এই কাজটা কিন্তু আমরা অনেক ইজিলি করে ফেলতে পারবো। আসলে এখানে টেনশনের কিছুই নাই, কত ভোল্টেজ ড্রপ হবে, কত কারেন্ট ফ্লো হবে কোন নেটওয়ার্ক দিয়ে, সেটা দেখেন আমি খুবই সহজে আপনাদেরকে এটা সলভ করে দেখাইতে পারি। দেখেন এই অ্যাপ্রোচটা আমরা আগেও শিখেছি, এটাকে আমরা একটু ইজি করে আঁকি। উপরের যে সার্কিটটা রয়েছে এটাকে এখন আমরা একটু ছোট করে সহজ করে আঁকার চেষ্টা করব, দেখাই এটা কিভাবে করা যায়। আমি জানি যে জার্মেনিয়ামের নি ভোল্টেজ হচ্ছে কত জানি 0.3, সেটাকে আমি একটা ভোল্টেজ সোর্স হিসেবে দেখাই। এই ভোল্টেজটাকে আমি বললাম 0.3 ভোল্ট, ব্যাটারি আর কি, ব্যাটারির মতো চিন্তা করতেছি। তার সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স রয়েছে ধরে নিলাম, একইভাবে দেখেন সেটার সাথে প্যারালালে সেম নেটওয়ার্কটা রয়েছে, একটা আরেকটা জার্মেনিয়াম যে সেকেন্ড নিচের জার্মেনিয়ামটা সেটারও নিউ ভোল্টেজ 0.3 ভোল্ট, এবং সেটার সাথেও সিমিলারলি 1 কিলো ওহম রেজিস্ট্যান্স রয়েছে। আমি জাস্ট কি করলাম, আমি জাস্ট আলাদা আলাদা যেই নিউ ভোল্টেজ গুলো ছিল সেই নিউ ভোল্টেজ গুলো লিখে ফেললাম, কারণ আমি এই পর্যায়ে আসলে সার্কিটটা আমার জন্য একটু জটিল হয়ে যাচ্ছে সলভ করা, তার জন্য আমি আসলে চেষ্টা করতেছি এই নেটওয়ার্কটাকে কি কোনোভাবে সহজ করে সলভ করা যায় নাকি সেই ব্যবস্থা করার চেষ্টা করছি। তো এখন এই অবস্থায় দেখেন আমাদের একটা জিনিস, একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে, আমরা দেখতে পাচ্ছি এখানে যে জিনিসটা ঘটলো যে এখানে আসলে একটা মানে একটা আলাদা আলাদা যদি আপনি নেটওয়ার্কের দিকে তাকান, আপনি যদি একটা আলাদা আলাদা নেটওয়ার্কের দিকে তাকান তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আসলে রয়েছে একটা ব্যাটারি, তার সাথে সিরিজে কিন্তু একটা রেজিস্ট্যান্স রয়েছে, রাইট? তো আমরা জানি, তাহলে আমি কি ভালো করে এটা বুঝে অ্যান্সার দিবেন সবাই, এটা বুঝে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন সবাই। তাহলে কি আমি এই উপরের যে নেটওয়ার্কটা রয়েছে আমি মার্ক করলাম যেটাকে, দেখেন আমি যেটাকে মার্ক করলাম সেটাকে কি এইভাবে রিপ্রেজেন্ট করা যায় নাকি? দেখেন উপরের নেটওয়ার্কটাকে একটা ভোল্টেজ সোর্স এর সাথে সিরিজে যদি একটা রেজিস্ট্যান্স থাকে সেটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়? প্যারালালি একটা রেজিস্ট্যান্স দিয়ে নর্টনস থিওরেমের মাধ্যমে। নর্টনস থিওরামের মাধ্যমে, রাইট। আমি এখানে সহজে আপনাদের সংক্ষেপে লিখে দিচ্ছি, এনটি লিখে দিচ্ছি, মানে নর্টনস থিওরাম অ্যাপ্লাই করলে দেখেন আমার ব্যাটারির পজিটিভ প্রান্তটা বাঁ দিকে, তার মানে আমার যে কারেন্ট সোর্সটা হবে নর্টনের সেটা বাঁ দিকে, ডান দিক থেকে বাঁ দিকে হবে, রাইট? জি স্যার। সো এবং নর্টন বলতেছে তার সাথে প্যারালালে এই যে রেজিস্ট্যান্সটা রয়েছিল 1K সেটাই চলে আসবে, তো আমি সেই রেজিস্ট্যান্সে বসাই দিই হুবহু, বসাই দিলাম। ঠিক আছে, কিন্তু আমি কিন্তু কারেন্টের ভ্যালুটা এখনো জানি না, কারেন্টের ভ্যালুটা কত হবে? কারেন্টের ভ্যালুটা নর্টন বলতেছে
যে আমার সিরিজে যেই দুইটার গুণফল। হ্যাঁ সিরিজে যেই রেজিস্ট্যান্স এবং আমার যে ব্যাটারিটা রয়েছে সেখান থেকে আসলে আমরা পেয়ে যাব ওই ভোল্টেজ ডিভাইডেড বাই যদি আমি রেজিস্ট্যান্স করে দিই তাহলে আমি কারেন্টটা পাবো। তাহলে ভোল্টেজটা আমার হচ্ছে 0.3 দেখতেই পাচ্ছি, 0.3 ডিভাইডেড বাই যদি আমি 1K করে দিই, দ্যাট মিনস 0.3 ডিভাইডেড বাই 1 কিলো করে দিলে আসলে আমি দেখতে পাচ্ছি 0.3 মিলি অ্যাম্পিয়ার চলে আসে। সবাই বুঝতে পারলাম এটা? ইয়েস স্যার। সো একই কাজটা কিন্তু দেখেন মজার ব্যাপার, একই কাজটা কিন্তু আমি নিচেরটার ক্ষেত্রেও করতে পারি। আমি নিচেরটাকে ডিফারেন্ট কালার দিয়ে মার্ক করছি আপনারা যাতে বুঝতে পারেন। দেখতে পাচ্ছি? জি স্যার। এবং এইটাকেও আমি একইভাবেই করতে পারি। দেখেন আমি বলতে পারি যে নর্টনের থিওরাম অনুসারে এটাকে আমি একটা কারেন্ট সোর্স যেটা নাকি ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে, আমি আর ভ্যালু ক্যালকুলেট করলাম না কারণ এটাও 0.3 মিলি অ্যাম্পিয়ারই হবে অবশ্যই, এবং তার সাথেও 1 কিলো ওহম আছে এবং এটা কিন্তু জাস্ট সিরিজে কানেক্ট হয়ে যাবে। আমরা জানি এটা নর্টনের থিওরাম অনুসারে 1K টা সিরিজে সরি প্যারালালে কানেক্ট হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে দুইটা নেটওয়ার্ককে আমি কি করলাম আলাদা করে রিপ্রেজেন্ট করলাম। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই দুইটা নেটওয়ার্ক দেখেন নিজেদের মধ্যে কি ছিল। আপনি যদি এই দিকে কানেকশনটার দিকে তাকান, দুইটা নেটওয়ার্ক নিজেদের মধ্যে কি ছিল আসলে? প্যারালালি। প্যারালাল ছিল। তাইলে এই দুইটা নেটওয়ার্ককে আমি যদি প্যারালাল করে দেই তাহলে এরকম হয়ে গেল না? এই দুইটা নেটওয়ার্কে আমি চেঞ্জ করে কি এটা আঁকতে পারি নাকি? দেখেন এইটা ইজ ইকুইভ্যালেন্ট টু এই নেটওয়ার্ক, ডান দিকের নেটওয়ার্কটা, বাঁ দিকের নেটওয়ার্কটা ইকুইভ্যালেন্ট টু ডান দিকের নেটওয়ার্ক। এটা করা যায়? ইয়েস স্যার। এখন দেখেন দুটো কারেন্ট সোর্সের ডিরেকশন কিন্তু একই দিকে। আমরা জানি যখন দুটো কারেন্টের ডিরেকশন একই দিকে হয় দ্যাট মিনস আমরা কিন্তু এই জিনিসটা, এই কনসেপ্টটা হয়তো বা সবার জানা আছে, আমি তাও একটু দূরে রাফলি এঁকে দেখাচ্ছি, জাস্ট একটা রাফ এঁকে দেখাচ্ছি দূরে, যে কেসিএল এর যে কনসেপ্টটা বলতেছে যে আমার কাছে এরকম একটা ইয়ে আছে, দুটো কারেন্টের ডাইরেকশন ধরেন একই দিকে, এটা ধরলাম I1, এটা I2, আমাকে বলেন I এর ভ্যালুটা কি হবে? I is equals to I1 plus I2 হবে না? জি স্যার। সো দুটো কারেন্টের ডিরেকশন যদি একই দিকে হয় দুটো কারেন্ট কিন্তু যোগ করতে পারি আমি, তাই না? ইয়েস স্যার। সো এইটা ইকুইভ্যালেন্ট টু, দেখেন তো এটা লেখা যায় নাকি? তো দুটো কারেন্ট সোর্সকে আমি আসলে একটা কারেন্ট সোর্স হিসেবে ট্রিট করতে পারি 0.6 মিলি অ্যাম্পিয়ার এবং সেটার ভ্যালু হবে দুটোর যোগফল জাস্ট। তাহলে 0.3 মিলির সাথে আমি যোগ করে দিচ্ছি 0.3 মিলি, রাইট? এবং আমার প্যারালালি দুটো রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স 1K আর নিচের রেজিস্ট্যান্স 1K, দুটো কি কিসে আছে? কানেকশনটা সিরিজ নাকি প্যারালাল? প্যারালালি দুটো সেম রেজিস্ট্যান্স থাকলে কি হয়? 1K আসবে স্যার অর্ধেক হয়ে যায় স্যার। 0.5 স্যার। অর্ধেক হয়ে যায়, এক্স্যাক্টলি। সো 1K আমি তাও এখানে দিয়ে খাই দিচ্ছি আপনাদের, 1K প্যারালাল 1K করলে আপনি দেখবেন যে আসলে এটা 500 ওহম চলে আসে, ঠিক আছে? এটা করে দেখবেন, আপনারা বাসায় করে দেখেন। এইটা ইকুইভ্যালেন্ট টু, এটার বুঝতেই পারতেছি এটা হচ্ছে 0.6 মিলি আসতেছে, রাইট? 0.6 মিলি অ্যাম্পিয়ার আসতেছে। এইটা ইজ ইকুইভ্যালেন্ট টু, আসলে দেখেন কি করা যায়, ইন্টারেস্টিং ব্যাপার, এখনই কিন্তু ইন্টারেস্টিং জিনিসটা ঘটবে দেখবেন। এইটা ইজ ইকুইভ্যালেন্ট টু তাহলে কি হয়ে যাচ্ছে? এখন দেখেন কারেন্ট সোর্সের সাথে প্যারালালি রেজিস্ট্যান্স রয়েছে, তাহলে এইবার আমি যদি আবারও নর্টন থিওরাম অ্যাপ্লাই করি, নর্টন বা থেভনিন যাই বলেন না কেন, সরি নর্টন বলতেছি কেন, এটা হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন, আমার কথাটা ভুল হইলো, তাই না? নর্টন ছিল না, সোর্স ট্রান্সফরমেশন ছিল, সরি মাই মিস্টেক, এটা হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন ছিল। সোর্স ট্রান্সফরমেশন থিওরাম যদি অ্যাপ্লাই করি তাহলে এটাকে আমি কি করতে পারি? যেহেতু কারেন্ট সোর্সের সাথে প্যারালালে রেজিস্ট্যান্স রয়েছে তাহলে আমি ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে আবারও পরিবর্তন করতে পারি ভোল্টেজ সোর্সের সাথে সিরিজের রেজিস্ট্যান্স, ইয়েস স্যার। পারি? তো সেটাকে যদি করতে চাই, যেহেতু কারেন্টের ডাইরেকশন বাঁ দিকে, তাহলে আমার ব্যাটারির যে বড় লাঠিটা তার মানে পজিটিভটা বাঁ দিকে এবং নেগেটিভটা ডান দিকে থাকবে, রাইট? এবং রেজিস্ট্যান্সটা সিরিজে হবে, যে রেজিস্ট্যান্সটা আছে হুবহু সেই রেজিস্ট্যান্সটাই চলে আসে, আমরা এটা জানি। সো রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি এখানে 500 ওহম আছে, সেটাই হুবহু কিন্তু সিরিজে চলে আসবে, বা 0.5K লিখে দেই আমি, এটাও করতে পারি। কিন্তু ভোল্টেজটা কি আসবে কেউ বলতে পারবেন? এই ভোল্টেজটা কত হবে? স্যার গুণ হবে রাইট, এক্স্যাক্টলি, রাইট, 0.3 ভোল্ট, ওই ডায়োডটাই চলে আসবে। রাইট, এক্স্যাক্টলি।
সো আমরা জানি এই ভোল্টেজের ভ্যালুটা আসলে হবে, আমরা এটা সোর্স ট্রান্সফরমেশন থিওরামে বলেছিলাম যে এই কারেন্ট সোর্সের যে ভ্যালুটা রয়েছে 0.6 মিলি অ্যাম্পিয়ার গুণ হবে এটার সাথে যে প্যারালাল রেজিস্ট্যান্স রয়েছে সেটার ভ্যালুটা, তাহলে 0.5k ইনটু 0.6 মিলি, সো এটা হবে 0.5k ইনটু 0.6 মিলি, কিলো আর মিলি কাটা চলে যায়, তাহলে 0.5 আর গুণ করলে 0.3 হয়ে যায়। জার্মেনিয়াম চলে আসবে স্যার। দেখেন 0.3 ভোল্ট হয়ে গেল, তাহলে আবারও না, আমি বলবো না জার্মেনিয়াম, খালি আমি বলতে চাচ্ছি এটা 0.3 হয়ে গেল। ঠিক আছে, আমার কথার সাথে কি একমত সবাই? দেখেন নতুন নেটওয়ার্কটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, তাহলে এখন আমি যদি এই নতুন নেটওয়ার্কটা আঁকি, ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটবে। এই নতুন নেটওয়ার্কটা এখন আমি আঁকতেছি, নিউ নেটওয়ার্ক বা ইকুইভ্যালেন্ট নেটওয়ার্ক বলতে পারেন, নিউ বা ইকুইভ্যালেন্ট নেটওয়ার্ক, তাই না? একই কথা না? জি কারণ আমি তো পরিবর্তন করলাম নেটওয়ার্কটাকে। দেখি এবার যদি আমি আঁকি আসলে কি ঘটনাটা ঘটে, আপনাদের চোখের সামনে উপরের সার্কিটটা রয়েছে, তাহলে আমি এখন একটা উপর নেটওয়ার্কটা যদি আঁকি, এটা ছিল 0.5k, চেঞ্জ করার পরে এটা হলো 0.3 ভোল্টেজ, এবং আমার দরকার হচ্ছে এই নোডের ভোল্টেজটা, রাইট? এবং আমার এই রেজিস্ট্যান্সটা ছিল 0.33k। আমি কিন্তু এই বাঁ দিকে হাত দেইনি, আমি কিন্তু শুধু ওই ছোট অংশটা নিয়ে কাজ করেছিলাম যেটা জটিল মনে হচ্ছিল আমার কাছে। আমার দরকার ছিল এই কারেন্টটা কত, আইএস, ঠিক আছে, এই কারেন্টটা কত ছিল আর V0 ভ্যালুটা কত হয়। এখন ইন্টারেস্টিং ব্যাপার, এখন যদি আমি এটা সলভ করি, দেখেন তো এখন কি আপনারা এই নেটওয়ার্কটা সলভ করতে পারবেন? জি স্যার পারবো। এখন মনে হচ্ছে না জি, এটা স্যার। পারবো, কিন্তু আগে কিন্তু দেখেন, আগে কিন্তু দেখি একটু জটিল মনে হচ্ছিল নেটওয়ার্কটা, তাই না? দুইটা প্যারালাল যখন ছিল তখন কিন্তু জটিল মনে হচ্ছিল, কিন্তু এখন কিন্তু মনে হচ্ছে না, এখন কিন্তু এই নেটওয়ার্কটা সলভ করা যাবে। এখন যদি আপনি আইএসটা সলভ করেন, আমি আবারও সরাসরি সলভ করছি এটা, তাহলে আপনি যদি সলভ করেন 10 মাইনাস 0.3, ঠিক আছে, ডিভাইডেড বাই, আশা করি এবার বুঝতে পারবেন, এবার সমস্যা হবে না বোঝার জন্য আপনাদের, কারণ আগে একবার এই জিনিসটা আমরা করেছি। সো 0.8, আচ্ছা আমি ভেঙে লিখবো, আচ্ছা ঠিক আছে ভেঙে লিখছি, সমস্যা নেই। সো 0.33k প্লাস 0.5k নাকি? সো এটা করলে কত হয়, কেউ একজন জি, আমাকে স্যার। একটু হেল্প করতে পারবেন? সো এটা 9.7 ডিভাইডেড বাই 0.833k, কেউ করে দেখতে পারবেন নাকি আমি করব? স্যার 11.68। স্যার 11.68। আচ্ছা মোটামুটি সবাই বলতেছেন 11.68। ওকে দেখি 10 মাইনাস পয়েন্ট, তারপর আমি একটু শিওর হয়ে নিই, কারণ আচ্ছা 9.7 ডিভাইডেড বাই পয়েন্ট 0.833, তাই তো? হ্যাঁ 11.64 আসতেছে আমার, জানি না, একটা 3 বেশি দিছি মনে হয় আমি এর জন্য, তাই না? এটা 11.68 আসবে বলতেছেন আপনারা, তাই তো? জি স্যার 11.68 হয়েছে। 11.68 কি কি এটা ইউনিটটা কি হবে? মিলিয়াম। মিলি মিলিঅ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। হ্যাঁ, কিন্তু পরীক্ষা যখন দেন তখন তো এগুলো ভুলে যান আপনারা যে কারেন্টের ইউনিট কি, কারণ পরীক্ষার হলে আমি দেখি কি যে মিলি অ্যাম্পিয়ার জায়গায় মিলি ওহম, মিলি ভোল্ট কি কি লিখে রাখেন আপনারা। আচ্ছা V0টা কি হবে এবার দেখি, আপনারা বলেন V0টা কি হবে? এই যে V0টা দেখতে পাচ্ছি আমরা, তাহলে V0 নোট যেটা সেটা মানে এইদিকে পজিটিভ আর গ্রাউন্ডটা হচ্ছে আমার নেগেটিভ, তাহলে এই V0 নোটটার মধ্যে রয়েছে কি কি, এই 0.3 ভোল্টেজ আর 0.5। আচ্ছা আমি একটা জিনিস বলি, কেউ যদি এইভাবে সরাসরি না বুঝি যে V0টা আমি কিভাবে বের করব বা ক্যালকুলেট করব, ভয়ের কোনো কারণ নাই, আমি জাস্ট একটা জিনিস দেখাই দেই। আপনি জাস্ট কি করবেন, আমি আলাদা করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। আপনি জাস্ট এই নেটওয়ার্কের মধ্যে দ্যাট মিন্স একটু ওয়েট দেখি, আপনি শুধুমাত্র এই যে একটু দাঁড়ান এক মিনিট, এই নেটওয়ার্কটা ভালো করে দেখেন, আমি মার্ক করে দিলাম, এই জায়গার মধ্যে কেভিএল করবেন, এই জায়গার মধ্যে কেভিএল করবেন যদি কেউ না বুঝে থাকেন। দেখেন কেভিএল করলে আপনি দেখতে পারবেন, আপনি একটা পয়েন্ট ধরে নেন, সে ফর এক্সাম্পল আপনি গ্রাউন্ড, আপনি লাইক আপনি ধরেন
এটাকে কি বলবো, অ্যান্টি ক্লকওয়াইজ দিকে মুভ করতেছেন। ঠিক আছে, কেভিএল করলেন আপনি অ্যান্টি ক্লকওয়াইজ, এটা বুঝি তো, অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ মানে বুঝি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঠিক আছে, আপনাদের সুবিধার জন্য লিখে দিলাম। অ্যান্টি ক্লকওয়াইজ দিকে যদি মুভ করি এই যে মার্ক করা অংশটা সেটার মধ্যে, তাহলে আপনি দেখতে পারবেন আমি যদি এই জায়গা থেকে স্টার্ট করি যাত্রা, যেখানে আমি ডট দিলাম, আমি মাইনাস V0 দিয়ে ঢুকছি, তো মানে মাইনাস V0, তারপরে আমি কিন্তু 0.3 যেই ভোল্টেজটা রয়েছে তার পজিটিভ দিয়ে ঢুকতেছি, তাইলে পজিটিভ 0.3, তারপরে পজিটিভ আমার যে মানে কারেন্টটা রয়েছিল IS ইনটু 0.5, সেটা ইজ ইকুয়ালস টু 0। আবার কিন্তু সেই জায়গাটা ফেরত চলে আসলাম আমি। এখন যদি আপনি এটাকে একটু গুছিয়ে লেখেন তাহলে দেখতে পারবেন এটা আসলে কিরকম হয়ে যাচ্ছে। এটা আসলে হয়ে যাচ্ছে 0.3 ভোল্ট এবং সেই IS ইনটু 0.5 এর গুণফল। এখন IS ইনটু 0.5 মানে হচ্ছে সেই 11.68 ইনটু 0.5 করলে কত হচ্ছে বুঝতে পারতেছি? অর্ধেকের। 6.14 আচ্ছা, টোটালটা নাকি জাস্ট ওই অংশটা? 6.14 টোটালটা স্যার, টোটালটা হচ্ছে ভিজির 6.14, টোটালটা স্যার 6.14 ভোল্টস। ঠিক আছে, তাহলে আমি ধারণা করছি এই ভ্যালুটা হবে হচ্ছে 5.84 নাকি? জি স্যার। সো দেখেন ইন্টারেস্টিং ব্যাপার, দেখেন চেঞ্জ কিভাবে ঘটে গেল দেখলেন। আগের সার্কিটটা যখন সেই একটা নেটওয়ার্ক ছিল জার্মেনিয়াম এবং 1 কিলো ওহমের, তখন আপনার আউটপুট ভোল্টেজটা কত পেয়েছিলাম আমরা? এই ব্ল্যাক কালারে কত পেয়েছিলাম? 7.6। কিন্তু দেখেন সিমিলার নেটওয়ার্ক যখন দুটো বসায় দিলাম, মজার ব্যাপার দুটোই চালু হচ্ছে এবং ইকুইভ্যালেন্ট করে আমাদের সুবিধা মতো সলভ যখন করলাম, সলভ করার পরে দেখতে পাচ্ছি যে আমার আউটপুট ভোল্টেজটা কিরকম হয়ে গেল, এখন 6.14 ভোল্ট হয়ে গেল। এবং মজার ব্যাপার হচ্ছে দুইটা নেটওয়ার্কই কিন্তু চলতেছে। ঠিক আছে, দুইটা কি ফরওয়ার্ড বেস হবে স্যার? হ্যাঁ বুঝিনি। দুইটা কি ফরওয়ার্ড বেস হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই দুইটাই ফরওয়ার্ড বাইস হবে। এর জন্যই আমি দুইটা নেটওয়ার্ককে, কারণ একটা জার্মেনিয়াম 1 কিলো ওহম যখন আমি কানেক্ট করেছিলাম সেটা অ্যাক্রসে 7.6 ভোল্ট সর্বোচ্চ হতে পারে, তাই তো? তাহলে এটা খুবই কমন সেন্স যে আমি আরেকটা জার্মেনিয়ামের সাথে 1 কিলো ওহম আমি অ্যাটাচ করতেই পারবো। সিমিলার আরেকটা নেটওয়ার্ক যদি আমি কানেক্ট করি তাহলে সেটাও আসলে টার্ন অন হবে। ঠিক আছে, এটা খুবই কমন সেন্স দিয়ে বলা যায় যে সিমিলার যদি আরেকটা নেটওয়ার্ক আমি বসাই দিই, এর জন্য আমি দেখাইছি একই নেটওয়ার্ক বসাইছি আপনাদের ক্ষেত্রে, যে একই নেটওয়ার্ক যদি বসায় দেই তাহলে আসলে দুটোই চালু হয়ে যাচ্ছে। এবং মজার ব্যাপার যে কারেন্টের ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে এবং একই সাথে আমার আউটপুট ভোল্টেজের পরিমাণও চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখলেন? স্যার ওখানে যদি একটা নেটওয়ার্কে যদি রেজিস্ট্যান্স 2 কিলো ওহমস দিয়ে দিতেন বা 1 কিলো ওহমস এর হ্যাঁ, বেশি। এখন আমি বলি, এখন এটা কিন্তু আমরা নিজেদের ইচ্ছা মতো, এখন যে জিনিসটা আমরা শিখলাম সেটা কিন্তু নিজেদের ইচ্ছা মতো আমরা আসলে পরিবর্তন করতে পারবো। এখন আমি দেখেন আপনাদেরকে নতুন নতুন ভ্যারাইটি দেখাই, একটু চেঞ্জ করে দেখাই। ঠিক আছে, আমি এখন একটা নতুন একটা স্যাম্পল নিচ্ছি, ধরেন C নাম্বার একটা প্রবলেম নিচ্ছি আমি। এখন কিন্তু আপনাদের আমার আশা করি যে আপনাদের কনসেপ্ট কিছুটা ডেভেলপ হয়ে গেছে। সো এখন আমরা যদি একটু এক্সপেরিমেন্ট করি। এখানে জার্মেনিয়াম ছিল, দেখি 1 কিলো ওহম আছে, বললাম দেখেন কি করতেছি আমি, বললাম যে এখানে দেখেন চেঞ্জ করে দিই আমি, এটা সিলিকন এবং এটা 2K। আমার প্রশ্ন আপনার কাছে, এটা দুটো নেটওয়ার্কই চালু হবে নাকি একটা চালু হবে, কোনো একটা চালু হবে? স্যার অবশ্যই কোনো একটা চালু হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, বুঝি না। দুইটাই চালু হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, দুইটাই চালু হবে, কিন্তু কোনো একটা কেন হবে? এতক্ষণ তো আমরা এই জিনিসটাই দেখলাম। ঠিক আছে, এই জিনিসটাই দেখলাম। আপনি যে বললেন যে কোনো একটা চালু হবে, আমি কিন্তু জার্মেনিয়াম নিয়ে করার একটা উদ্দেশ্য ছিল, যে ফার্স্টে যে নেটওয়ার্কটা আমরা দেখেছিলাম সেটার অ্যাক্রসে কিন্তু মানে
কি বলবো, জার্মেনিয়ামটার নি ভোল্টেজটা ছোট এবং রেজিস্ট্যান্সও ছোট ধরেছি, তার প্যারালালে সবকিছু বড় ধরেছি। দেখেন সিলিকন এবং 2K, আপনি যদি জার্মেনিয়ামের পরিবর্তে শুধুমাত্র সিলিকন আর 2K দিয়ে করেন দেখবেন যে ওই ভোল্টেজটার পরিমাণ আরো কমে যাবে। মানে সিলিকন এবং 2K এর জন্য আরো নেটওয়ার্কের ভোল্টেজটা আরো কম হবে আলাদা করে যদি আপনি হিসাব করে দেখেন, ঠিক আছে? সো আপনি যদি এরকম কখনো নেটওয়ার্ক দেখেন, মনে রাখবেন এটা অবশ্যই অবশ্যই মনে রাখবেন, আপনি যদি এরকম কখনো নেটওয়ার্ক দেখেন তাহলে যে কাজটা করবেন, আসলে দুটো নেটওয়ার্কই চালু হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং দুটো নেটওয়ার্ক চালু ধরেই কাজ করবেন। তো তার জন্য ম্যাথ সলিউশনের একটা ওয়ে হচ্ছে ওই যে আমরা দেখলাম, এখন কিন্তু আমরা একবারে এটা সলভ করার ট্রাই করব, সব সময় বেশি সময় নিব না। স্যার মোট কথা যদি এরকম আমার দুইটা নেটওয়ার্ক থাকে তাহলে আমি তাহলে ধরে দুটোই চালু ধরে নেব। হ্যাঁ রাইট, এক্স্যাক্টলি। দেখেন আমি কি করছি এটা। এবং স্যার সেটা জার্মেনিয়াম হোক সিলিকন হোক বা রাইট, এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি। সো প্যারালালি দুটো নেটওয়ার্ক সিরিজের রেজিস্ট্যান্স থাকলেই আমরা চালু ধরে নিতে পারি। ওকে, তো এখন আমরা দেখেন এখানে কি করছি, কি জিনিসটা এখানে করছি আমরা খেয়াল করে দেখবেন। সো এই নেটওয়ার্কটা আমি এখন একবারে আমি বলতে পারি না এটা একটা ইকুইভ্যালেন্ট ভোল্টেজ হবে এবং সিরিজে একটা রেজিস্ট্যান্স হবে, বলা যায় এই ফুল নেটওয়ার্কটা? স্যার জি স্যার। ফুল নেট বলা যায়? ইয়েস স্যার। সামনে লাস্টের ধাপটা স্যার। হ্যাঁ বলা যায়। এখন জি, স্যার। আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে এই ভোল্টেজ যেটা আমরা পাবো সেটার ভ্যালুটা কত? নাম, এটার একটা নাম দেই, সামথিং। আচ্ছা নাম দেওয়ার দরকার নেই। আচ্ছা আমাকে বলেন এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত হবে? দেখি রেজিস্ট্যান্সটা তো সবচেয়ে সহজটা। এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত হবে? দুইটার প্যারালাল মনে নাই? 1K প্যারালাল 2K আমরা ম্যাথ করছিলাম, স্যার 2/3 হবে মেবি। সলভ করলে 2/3 আসে। 0.66 স্যার। 0.667 স্যার দিলে হবে স্যার। জি স্যার 2/3। হ্যাঁ 2/3, ঠিক আছে। আর এই ভোল্টেজের ভ্যালুটা কত হবে বলেন তো দেখি? আমি লিখে দেই ভোল্টেজের ভ্যালুটা। দেখেন আমি একবারে লিখতেছি, এটা করার উদ্দেশ্য যে আপনাদের শর্টকাট শিখতে হবে ম্যাথ করার জন্য। দেখেন আমি কিভাবে করতেছি, 0.3 ডিভাইডেড বাই 1K কি করলাম বলেন? তার মানে আমি আসলে জার্মেনিয়ামের নেটওয়ার্কটার সাথে সিরিজে যে রেজিস্ট্যান্সটা ছিল সেটা ভাগ করছি, জার্মেনিয়ামের নি ভোল্টেজের সাথে ওটাকে ভাগ করলাম, ওটার সাথে সিরিজে যেই রেজিস্ট্যান্স রইলো সেটা দিয়ে, ঠিক আছে? যোগ, দেখেন কি করতেছি, সিলিকনেরটা হিসাব করবে এবার 0.7 কে ভাগ করব কত দিয়ে? এটার সাথে সিরিজে যে রেজিস্ট্যান্স রয়েছে 2K দিয়ে। ফাইনালি টোটালটা যেটা থাকবে সেটাকে গুণ করব কত দিয়ে? এই যে ডান দিকে যে আমি প্যারালাল রেজিস্ট্যান্সটা পেলাম সেটা দিয়ে। বুঝছে? তাহলে এটা যদি আমরা সলভ করি তাহলে আমার কত আসে দেখেন, 0.3 মিলি প্লাস 0.7 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি চলে আসে 0.35 নাকি? স্যার 0.43 হবে লাস্টে স্যার। টোটাল রেজাল্টটা হয়ে যাচ্ছে কত? 0.43 ভোল্টেজ। দেখেন এখন আমার ম্যাথটা কিন্তু একদম ইজি হয়ে গেল। এটা যদি আমার আউটপুট ভোল্টেজটা হইতো, যে আগের মতো যদি আমি আউটপুট ভোল্টেজটা বের করতে চাই, দেখেন তো একদম সহজ হয়ে গেল না ম্যাথটা এখন আমার কাছে সলভ করা? আগে একটু জটিল মনে হলেও এখন কিন্তু বেশ সহজ। সো আমি যদি এখন আগের মতো আইএসটা বের করতে চাই তাহলে কিভাবে বের করব? আইএস ইজ ইকুয়ালস টু, বলেন তো 10 মাইনাস কত হবে? স্যার 0.43। 0.43 তারপরে ডিভাইডেড বাই 0.33 0.33 প্লাস 0.667 প্লাস 0.667 কত হয়? সো রাফলি 1K এর মতো আসে এটা, নাকি 1K এর একটু বেশি আসে? স্যার 9.59 আসছে স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 9.59 মিলি, তাই না? জি স্যার, মিলি অ্যাম্পিয়ার স্যার। আচ্ছা তাইলে আপনি এখন আমাকে বলেন যে আউটপুট ভোল্টেজটা কত আসবে তাহলে? একবারে লিখছি এবার আমি কিন্তু, কারণ এতক্ষণে আমরা কিছুটা জ্ঞান হয়েছে আমাদের। সো একবারে হইলে এরকম কিছু হবে, 0.43 ভোল্ট প্লাস আমার 0.667 কিলো যেটা রয়েছে সেটা গুণ হয়ে যাবে 9.59 মিলি দিয়ে।
তো মিলি আর কিলো কাটা চলে যায়, 6.83 টোটাল 6.83 স্যার। ভোল্টস। সো দেখলাম কিভাবে আমার বিভিন্ন নেটওয়ার্ক, যদি এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, যদি আমি বিভিন্ন নেটওয়ার্ক বিভিন্নভাবে দেই, পারবো তো? আর কোনো ভেরিয়েশন হওয়া কিন্তু পসিবল না, বুঝে নেন। দিলে পারবো? স্যার আচ্ছা, বুঝতে পারছি এই জিনিসগুলা। স্যার একটা কোশ্চেন স্যার। হ্যাঁ বলেন। স্যার আপনি তো দুইটা রেজিস্ট্যান্স দিয়ে দেখাইলেন, এখন যদি একটা রেজিস্ট্যান্স আছে আর একটাই নেই, তখন আমার কি বলে, একটা রেজিস্ট্যান্স আছে একটা নেই, এটা আমরা অলরেডি করেছি না? আহ, কাল- এই যে কাল করছি। 2 আর 3 দেখলাম না, 2 এবং 3 নাম্বার সার্কিটটা বাঁদিকে দেখেন, আমরা কিন্তু এটা অলরেডি করেছি, বললাম না? সামারিতে দেখলাম। সো আসলে আমরা যত ধরনের পসিবিলিটি হওয়া পসিবল অ্যাকচুয়ালি সবগুলাই কিন্তু মোটামুটি আমরা কভার করলাম প্যারালাল নেটওয়ার্কের জন্য। এর জন্য আমরা প্যারালালে বেশ সময় নিলাম। এটার উদ্দেশ্য আসলে এটাই যে আমি চাচ্ছি যে আপনাদের কনসেপ্টটা যাতে পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় প্যারালালের ক্ষেত্রে, এবং এই রিলেটিভ নেটওয়ার্ক কিন্তু আমি আপনাদের অ্যাসাইনমেন্ট দিব একটা, দেখবেন ক্ষেত্রে দেখা যাবে যে যে অ্যাসাইনমেন্টটা আমি আপনাদেরকে হয়তোবা দিব, এই অ্যাসাইনমেন্টটা দেখবেন যে একটু ডিফারেন্ট এবং একটু বড় নেটওয়ার্কের ক্ষেত্রে হবে, এবং মনে হবে যে একটু কঠিনও মনে হবে আপনাদের কাছে, টু বি ভেরি অনেস্ট, ঠিক আছে? কিন্তু আপনাদের এই জিনিসটা শিখায় নেওয়ার উদ্দেশ্য এটাই যে আপনারা আসলে যাতে ইজিলি সলভ করতে পারেন, যাই দিক না কেন সলভ করতে পারেন। হ্যাঁ বলেন। হ্যাঁ শিওর। তো আমার কোশ্চেনটা আগে শুনুন স্যার, সেটা হচ্ছে শুধু মানে জার্মেনিয়াম আর শুধু সিলিকন দিলে, যেহেতু কোনো রেজিস্ট্যান্স নাই, যেহেতু জার্মেনিয়ামে ভোল্টেজ ড্রপটা কম, তাই জার্মেনিয়ামটা অন হবে, মানে D2 ডায়োডটা অন হবে, D1টা অফ থাকবে। আবার ধরেন স্যার এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিলেও জার্মেনিয়ামটা অন হবে, কারণ ওই সিলিকনের অ্যাক্রসে 3 নাম্বারটার কথা বলছি, সিলিকনের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা বেশি, তাই D1টা অফ থাকবে। তাইলে আমি স্যার যদি এখানে 1 কিলো ওহমস D2 তে যদি জার্মেনিয়ামের সাথে আরেকটা 1 কিলো ওহমস লাগাই দেই, হিসাবে তো তাও D2 তে ভোল্টেজ ড্রপটা কম, তাইলে জার্মেনিয়ামের ওই সাইডটাই তো অন হওয়ার কথা, সিলিকনটা অফ হওয়ার কথা না স্যার? নো, এই যে আপনি 3 নাম্বারটা বলতেছেন তো, সিলিকনের সাথে 1K, আপনি বলতেছেন সিলিকনের সাথে 1K, জার্মেনিয়ামের সাথে 1K যদি দেই, তাই তো? ভোল্টেজ ড্রপ তো কম স্যার D2 তে। না না, শেষ করি, এটাই তো বলতেছেন নাকি? জি স্যার, এইটাই আমার আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেন আপনার যে প্রশ্নের উত্তর আপনি নিজেই এখন দিবেন, আমি দিব না, দেখেন আপনি নিজেই দিবেন। দেখেন এখন যখন ছিল 3 নাম্বারটা, সবাই দেখি জার্মেনিয়ামের অ্যাক্রসে জাস্ট 0.3 ভোল্ট ছিল কিন্তু, তাই না? এর জন্য জার্মেনিয়াম চালু হচ্ছিল, এবং জাস্ট 0.3 ভোল্টে লক হওয়ার কারণে সিলিকনের তো 0.7 লাগে, তো ওর পর্যাপ্ত ভোল্টেজ নাই দেখে চালু হতে পারে নাই। কিন্তু উনি বলতেছে জার্মেনিয়ামে যদি আমি একটা জার্মেনিয়ামে যদি আমি একটা 1K লাগাই দেই, উনি বলতেছে তাও তো ওইটাই চালু হওয়ার কথা। দেখি তো এ নাম্বার দেখেন সার্কিটটা, এ নাম্বার সার্কিটে কিন্তু অরেঞ্জ জিনিসটা বাদ নাই। আপনার প্রশ্নের উত্তর এখানেই আছে। দেখেন আমি আপাতত সিলিকনের নেটওয়ার্কটার কথা বাদই দিলাম, খুলেই ফেললাম, শুধু যখন আমি জার্মেনিয়ামের সাথে একটা সিরিজের রেজিস্ট্যান্স জাস্ট সিম্পল একটা 1K লাগাচ্ছি, দেখেন V0 এর ভ্যালু আগে যখন শুধু জার্মেনিয়াম ছিল তখন 0.3 ভোল্ট ছিল, কিন্তু যেই মাত্র আমি একটা সিরিজে 1 কিলো ওহমের রেজিস্ট্যান্স লাগালাম, এটা বেড়ে কত হয়ে গেল? V0 এর ভ্যালুটা 7.6 ভোল্টেজ হয়ে গেল। এখন আমার প্রশ্ন আপনার কাছে, আবার ফেরত আসি এই সার্কিটে, এখন আপনি বলেন প্যারালাল ভোল্টেজ আমি দেখবো কি জার্মেনিয়ামের সাথে যখন একটা সিরিজে 1K লাগাবো তখন 7.6 হবার কথা যদি অন্য কোনো নেট ব্রাঞ্চ না থাকে। এখন তার সাথে প্যারালালে যদি আমি সিলিকন বা গ্যালিনিয়াম আর্সেনাইড যেটাই লাগাই না কেন, তার সাথে যদি সিরিজে একটা 1K লাগাই, আপনি বলেন সেটা কি চালু হবে কি হবে না? কমন সেন্স কি বলে? মানে কমন সেন্স বলতেছে স্যার চালু হওয়ার কথা না, তো কথা না, তাও আচ্ছা ঠিক আছে, আবারও দেখাই। আমার মনে হয় উনি চেষ্টা করি। 7.6 আমার D2 তে আছে, স্যার প্যারাল তো ভোল্টেজ সমান স্যার। প্যারালালি ভোল্টেজ সমান থাকবে। হ্যাঁ, তার মানে এই 7.6 ভোল্টেজটা তখন আপনি সিলিকন এবং 1K এর মধ্যে দিয়ে যাবে পাশেরটা, মানে যদি আপনি নরমালি চিন্তা করেন যদি লাগান। কিন্তু আমি জানি যে যেই মাত্র আমি সিলিকন গ্যালিনিয়াম আর্সেনাইডটা লাগাবো ওই সাথে সিরিজে 1K, সাথে সাথে আসলে নেটওয়ার্কটাই চেঞ্জ হয়ে যাবে,
ইকুইভ্যালেন্ট নেটওয়ার্কটা ডিফারেন্টলি বিহেভ করবে, কারণ এটারই আমরা পরবর্তীতে ডান দিকে আমরা বেশ কিছু ম্যাথ করেছি। কিন্তু আমি জাস্ট বুঝার জন্য, আমার কথাটা শুনেন, আমি জাস্ট বুঝার জন্য একটু বুঝি যে আসলে আমি দেখলাম যে জার্মিনিয়ামের সাথে যখনই আমি সিরিজে একটা 1K লাগাচ্ছি তখন 7.6 ভোল্ট পর্যন্ত চলে আসতেছে। তার মানে যদি এর সাথে আমি সিরিজে একটা, মানে এর সাথে এর সাথে যদি আমি প্যারালাল একটা সিলিকনের 1K লাগাই, সিলিকনের জন্য তো জাস্ট 0.7 ভোল্ট লাগে, তাহলে অবশ্যই এটা চালু হওয়ার কথা। এটা কমন সেন্স আমার মানে এটা আপনারা হয়তো বা ইজিলি চিন্তা করতে পারবেন যে না, শুধু জার্মেনিয়াম আর একটা 1K দিলে 7.6 ভোল্ট যদি আসে, তার সাথে তো প্যারালাল আমি একটা সিলিকন আর 1K লাগাইতেই পারি, কারণ সিলিকন জাস্ট 0.7 নিবে, বাকি ভোল্টেজটা 1K এর মধ্যে চলে যাবে, তাই না? রাইট? সো এখন এত সহজ না যে হ্যাঁ, পরবর্তীতে আমরা আসলে দেখলাম জিনিসটা আসলে এত সহজ না, জিনিসটা আসলে তখন আসলে আমি কি বলি স্যার, এই যে একটু একটা মিনিট এই যে একটা মিনিট, আপনার প্রশ্নের উত্তরটা পরবর্তীতে দেখেন, জিনিসটা একদম সেম না। সিতে এই সির ম্যাথটাই কিন্তু ওটার একটা প্রমাণ যে আমরা জাস্ট একটা জার্মিনিয়াম আর একটা 1K যখন ছিল তখন 7.6 আসতেছিল, কিন্তু যখন একটা সিলিকনের সাথে একটা রেজিস্ট্যান্স সিরিজে লাগিয়ে দিলাম, ভোল্টেজ কিন্তু চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, ভোল্টেজ চেঞ্জ হয়ে যায় কারণ আমার নেটওয়ার্কটা ইকুইভ্যালেন্ট নেটওয়ার্কটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু দুটোই চালু হয়েছে। কিন্তু ওই কমন সেন্স অ্যাপ্লাই করে আমি এটা বুঝতে পারছি যে আমার দুইটা চালু হবে, কিন্তু দুইটা চালু হলে কোন ভোল্টেজটা আসবে সেটা করার জন্য আমাকে কেভিএল কেসিএল অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারলাম স্যার? আরেকটা কথা বলি, ধরেন এই যে আপনি যে নিচে সি নাম্বারে যে নেটওয়ার্কটা দিয়েছেন, এখানে উপরে জার্মেনিয়ামের সাথে 1K আছে, সিলিকনের সাথে কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে তো স্যার হিসাবে তাহলে সিলিকন শুধু চালু হবে, শুধু সিলিকন চালু হবে। হ্যাঁ, এটা অলরেডি এক্সপ্লেন করেছি তো আমরা। এই যে বাঁদিকের সার্কিটটা দেখেন, এই যে দেখতে পাচ্ছি। জি স্যার। ঠিক আছে, জি স্যার। ও আচ্ছা, আপনি বলেছেন এইটার কথা বলে না, এই সার্কিটটা? জি স্যার। হ্যাঁ, তখন এটা তো আমরা অলরেডি করলাম না যে সিলিকনে 0.7 ভোল্টে লক হয়ে যাবে, সো 0.7 ভোল্টের 0.3টা চলে যাবে জার্মেনিয়ামে, বাকি 0.4 ভোল্টে ড্রপ হবে 1K এর মধ্যে। আমার কথা বুঝে গেছে? সো সিম্পল। এই যেখানে লেখা আছে দেখেন, একটা সামারি দিয়ে আছে ডান দিকে। আর আমি যেটা বুঝতেছি, আমি আরেকটা কথা বলে শেষ করি। শিওর। আমার হচ্ছে যে আমি যেটা বুঝছি সেটা হচ্ছে, ধরেন স্যার আমার এই যে 2 নম্বর নেটওয়ার্ক, জার্মেনিয়াম দিয়ে 0.3 ভোল্ট প্রবেশ করার পর বাকি যে ভোল্টেজটা থাকবে, সেই ভোল্টেজটা যদি এই 1 কিলো ওহমস এর মধ্যে দিয়ে পাস করার মতো ক্ষমতা থাকে, তাইলেই এই দিক দিয়ে আমার ক্লোজ সার্কিট হবে। আর যদি ওই ভোল্টেজটা ওইরকম সাফিসিয়েন্ট না থাকে, 1 কিলো ওহমস এর মধ্যে দিয়ে ওইরকম কারেন্টটা পাস করাইতে পারবে না, তাইলে সেটা ওপেন সার্কিট হয়ে যাবে। আমি যেটা বুঝতেছি, আমার ঠিক আছে স্যার? একটু আছে, সমস্যা আছে। সেটা হচ্ছে আপনি এই যে 2 আর 3টা একবার ভালো করে তাকান আমার তাহলেই বুঝতে পারবেন সার্কিটটা। দেখেন 3 নম্বর সার্কিটে প্যারালাল দুটো নেটওয়ার্ক রয়েছে, জার্মেনিয়ামের নি ভোল্টেজ কত কম, 0.3। সো এইটাই চালু হবে, এই পাথ শর্ট হয়ে যাবে। এখন 0.3 যদি হয়, এই 0.3 ভোল্টেজটা কিন্তু সিলিকন আর 1K এর মধ্যেও রয়েছে, কিন্তু আমি জানি সিলিকনের চালু হওয়ার জন্য নি ভোল্টেজ 0.7 দরকার, কিন্তু আছে 0.3। চালু হবে এই নেটওয়ার্ক? আপনি বলেন। তাহলে এটা শেষ। ঠিক আছে, এবার একটু শেষ করি। যদি এবার 2 নম্বরটাতে আসেন, প্যারালাল দুটো নেটওয়ার্ক রয়েছে। এখন আমি দেখতে পাচ্ছি প্যারালাল দুটো নেটওয়ার্কের মধ্যে সিলিকন বা গ্যালিয়াম আর্সেনাইড যেটা বলি না কেন, সেটার নি ভোল্টেজটা কত, 0.7 অথবা 1.2 যেটাই বলি না কেন। আমরা দেখলাম যে জার্মেনিয়াম আর 1K যখন থাকে তখন কিন্তু আমরা দেখলাম যে এই সার্কিটের জন্য একদম স্পেসিফিক একটা উদাহরণ নিচ্ছি, পার্টিকুলার এই সার্কিটের জন্য 7.6 ভোল্ট হয়েছে জার্মেনিয়াম আর 1K থাকলে, কিন্তু সিলিকন অথবা গ্যালিয়াম আর্সেনাইড থাকলে 0.7 বা 1.2 হয়। তাহলে প্যারালাল দুটো নেটওয়ার্কের মধ্যে নি ভোল্টেজ কম কিন্তু হয়ে যাচ্ছে এই সিলিকন বা গ্যালিয়াম আর্সেনাইডের। তার জন্য তাইলে ধরে নেই সিলিকনের ছোট ভোল্টেজ, ধরে নেই সিলিকন দিয়ে উদাহরণ দেই, সিলিকনটা চালু হলে 0.7 ভোল্টেজে লক হয়ে যাবে, তাই তো? এই প্যারালাল নেটওয়ার্কটা এই 0.7 ভোল্টেজে লক হয়ে গেলে দেখেন এবার অন্য যে নেটওয়ার্কটা রয়েছে জার্মেনিয়াম এবং 1 কিলো ওহম, সেই 0.7 এর মধ্যে 0.3টা জার্মেনিয়ামের চালু হওয়ার জন্য লাগবে, আর বাকি যে 0.4টা থাকলে অবশিষ্ট সেটা কিন্তু 1K এর মধ্যে চলে যাচ্ছে। জি স্যার। বুঝতে পারছি? স্যার ক্লিয়ার হইছে স্যার। ওকে, 3 নম্বরে স্যার যদি আমার 3 নম্বর নেটওয়ার্কটাতে এই নোডটাতে যদি আমার একদম কাটায় 0.7 ভোল্ট থাকতো, তাহলে কিন্তু আমার কমন সেন্স অনুযায়ী শুধু জার্মেনিয়ামটা চালু হইতো, কারণ স্যার সিলিকন দিয়ে আমার 0.7 ড্রপ হয়ে যাওয়ার পর এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আর কোনো ভোল্টেজ পাইতো না, তাই এই জায়গাটা ওপেন সার্কিট হয়ে যেত, তাই আমার D2 ডাউন। আমার কথা বুঝছেন স্যার? না বুঝতে পারিনি। ধরেন স্যার আমার 3 নাম্বার নেটওয়ার্কে আছে, হ্যাঁ,
নেটওয়ার্কে আমার একদম এই যে নোডটাতে 0.7 ভোল্টেজ আছে, হ্যাঁ হ্যাঁ তা আমার D2টা অন হবে কারণ এটার আমার 2.3 ভোল্ট ড্রপ হবে, আরো 0.4 ভোল্ট থাকে। কিন্তু স্যার আমার D1 এ যদি আসি, D1 এ আমার সিলিকনে 0.7 ভোল্ট ড্রপ হয়ে গেল, তার মানে কি হ্যাঁ। আমার বাকি থাকলো 0 ভোল্ট। হ্যাঁ কিন্তু এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে আমার কারেন্ট ফ্লো করানোর জন্য আমার আর কোনো ভোল্টেজ থাকবে না, তার মানে কি আমার এই জায়গাটা ওপেন সার্কিট হয়ে যাইতেছে আমি যে আমার হিসাবে আর কি। ওই যে আপনি ওইটাই হিসাব করবেন, প্যারালালি দুটো নেটওয়ার্কের মধ্যে যার ভোল্টেজটা কম সেটাই স্যার, চালু হবে। বুঝছি বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো আশা করি প্যারালাল নেটওয়ার্ক রিলেটেড যে প্রবলেমগুলো অ্যারাইজ করবে আপনাদের মধ্যে, আশা করি সেগুলো আপনারা আসলে সলভ করতে পারবেন। মানে স্যার এগুলো হাতে করছি তো একটু জটিল ভাবে চিন্তা করছিলাম তো, মানে না, মাথায় জিনিসগুলো জটিল না। আপনারা হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিটস, ওই যে ডিসি, এই যে দেখতেই পাচ্ছেন আমরা আসলে সোর্স ট্রান্সফরমেশন ইউজ করে ম্যাথগুলো আসলে সলভ করলাম। ঠিক আছে? সো যদি এই প্যারালালের কনসেপ্টটা বুঝে থাকি, তাহলে এবার আমরা একটু আবার আমাদের টপিকে ফেরত যাই। তাহলে আমরা কিন্তু অনেক ডিটেইল ডিসকাশন করলাম প্যারালাল টপিক রিলেটেড। ঠিক আছে? এখন আমরা যদি এই ইয়াতে আসি আবার, এখন আমি কিন্তু খুব সুইফটলি চলে যাব, কারণ এই জিনিসগুলো এখন আপনাদের কাছে অনেক সহজ লাগার কথা। আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? দেখেন এখানে একটা সার্কিট রয়েছে, এই সার্কিটটার একটা স্পেশাল নাম রয়েছে, এটাকে পোলারিটি ডিটেক্টর সার্কিট বলে। একটা এসি সিগন্যালের মধ্যে আপনি যদি +8 ভোল্ট, এখানে ডিসি দেয়া রয়েছে, এখানে কিন্তু ডিসি দেয়া রয়েছে, দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু এটা কিন্তু ডিসি, দেখছি। বাট যদি এখানে যদি একটা এসি সিগন্যাল দিতেন তাহলে এটা আসলে পোলারিটি ডিটেক্টর হিসেবে কাজ করতো। তার মানে হয়তোবা এসি সিগন্যালের যে পজিটিভে হয়তোবা ফরওয়ার্ড বায়াসড হইতে হচ্ছে গ্রিনটা, ফরওয়ার্ড বায়াসড হইতে হচ্ছে লাগা গ্রিনটা, ঠিক আছে? তখন গ্রিন লাইট জ্বলে উঠতো। আর যে নেগেটিভ হাফ সাইকেল রয়েছিল, দেখেন যেভাবে সার্কিটটা কানেকশন দেওয়া আছে, তাতে হয়তো ফরওয়ার্ড বায়াস হইতো কোনটা? রেডটা। রেডটা, তাতে রেড জ্বলে উঠতো। ঠিক আছে? সো এরকম আর কি একটা সার্কিট। যাই হোক, এখানে আমার ডিসি রয়েছে। তো এখানে বলেছে, দেখেন কি বলছে, যে আর এর ভ্যালু বের করতে বলেছে আপনাকে, যাতে 20 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয় ডায়োডের মধ্য দিয়ে। তো বলতেছে দুইটা ডায়োডেরই রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ হচ্ছে 3 ভোল্ট করে, আর এভারেজ টার্ন অন ভোল্টেজ 2 ভোল্ট। তো বলতেছে যে রিভার্স বায়াস যে ভোল্টেজটা রয়েছে দুইটারই কিন্তু 3 ভোল্ট, অনেক ছোট কিন্তু রিভার্স। তার মানে আমি যদি ক্যারেক্টারিস্টিক কার্ভ ওদের আঁকার চেষ্টা করি, এরকম কিছু একটা বলতেছে, বুঝা যাচ্ছে? টার্ন অন, যেখানে ওদের নি ভোল্টেজ, টার্ন অন ভোল্টেজ বলতেছে 2 ভোল্ট, ওদের যে রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ সেটা বলতেছে কত? রিভার্স ব্রেকডাউন 3 ভোল্ট। 3 ভোল্ট। ঠিক আছে, 3 ভোল্ট বলতেছে। তো এখন বুঝার চেষ্টা করি। তো আসলে এখন আমাকে এই সার্কিটে বলতেছে যে আর এর ভ্যালু বের করতে বলছে, কিন্তু একটা জিনিস বলে দিছে, কিন্তু দেখেন কারেন্টের ভ্যালু কিন্তু বলা আছে, সেটা কত জানি বলছে? 20 মিলি অ্যাম্পিয়ার। সেটা কিন্তু অনেক সহজ, অনেক সহজ। এবং টার্ন অন ভোল্টেজ 2, কোনটা বড়? ব্রেকডাউন ভোল্টেজ বড় নাকি টার্ন অন ভোল্টেজ বড়? কোনটা বড়? তাহলে ছোট কোনটা? ছোট কোনটা? তাহলে প্যারালালি দুটো নেটওয়ার্ক কানেক্ট রয়েছে, কোনটা চালু হবে? ছোট ভোল্টেজ যেটা, সেটার জন্য। টার্ন অন। তার মানে আসলে ব্রেকডাউন ভোল্টেজের হিসাব এখানে কখনো আসবেই না, যেহেতু এটা বড়, তাই তো? তাহলে এখন চিন্তা করেন, এই এখন যে অবস্থানে সার্কিটটা রয়েছে, এখানে ফরওয়ার্ড বায়াসড হবে কোনটা? রেডটা নাকি গ্রিনটা? গ্রিনটা। গ্রিনটা। তাহলে গ্রিনটা চালু হবে এবং কারেন্টটা ফ্লো করবে কিন্তু গ্রিনের মধ্য দিয়ে। তাহলে আমার যদি আমি ম্যাথটা সলভ করি, আমি একবারে আয়ের যে কারেন্টের ইকুয়েশন যদিও দেয়া আছে 20 মিলি অ্যাম্পিয়ার, আমি যদি ওইভাবেই চিন্তা করি, তাহলে এটা হবে কি 8 - 2 ডিভাইডেড বাই কত হবে? আর, তাই তো? দেখেন তো ঠিক বললাম? তাহলে আরটা আমি বের করে ফেলতে পারি না? 6 ডিভাইডেড বাই 20 মিলি করা যায়? সো আপনারা এটা করে নিয়েন, তাহলে রেজিস্ট্যান্সের ভ্যালু আপনি পেয়ে যাবেন এখান থেকে, রাইট? স্যার যদি রেডটাতে 2 আসতো আর ইয়েতে 3 আসতো, তাহলে কারেন্টের ডিরেকশনটা একটু দেখান তো। বুঝি নাই। রেডে 2, রিভার্স ব্রেকডাউনে আসতো যদি 2। আচ্ছা, একটা ভালো প্রশ্ন করছে, কিন্তু সে উল্টা প্রশ্নটা করছে। তাহলে সেই ক্ষেত্রে কি হয়তো বলছে, এটা কিন্তু ভালো প্রশ্ন তার, ঠিক আছে? আমি সবাইকে বলে দিই, এটা কিন্তু আসলে ভালো প্রশ্ন সে করছে। এটা একটু বুঝতে হবে, এটা কিন্তু বুঝে ইয়াটা করতে হবে, আপনাকে সলভ করতে হবে। আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। লেট মি চুজ আ কালার দ্যাট ইজ সুইটেবল। ব্ল্যাক নেই, ব্ল্যাক নিলে সুবিধা হবে। সো উনি যেটা বলতেছে যে ব্রেকডাউন, নতুন ব্রেকডাউন ভোল্টেজটাকে উনি বলতেছে 2 ভোল্ট, উল্টা করে দিলাম। আর টার্ন অন ভোল্টেজটাকে বলতেছে 3 ভোল্ট। প্যারালালি কোনটা বড়? সরি, প্যারালালি কোনটা ছোট?
ব্রেকডাউন, রিভার্স ব্রেকডাউন। রিভার্স Reverse ব্রেকডাউন। breakdown যেটা তাহলে বলা হচ্ছে, রিভার্স ব্রেকডাউন তাহলে কোনটা লক, কোন ভোল্টেজে লক হবে? 2 ভোল্টেজে নাকি 3 ভোল্টেজে লক হবে? 2 ভোল্টেজে লক 2 হবে। ভোল্টেজে লক হওয়ার কথা, রাইট। 2 ভোল্টেজেই লক হবে। আসলে তখন কারেন্টের ডাইরেকশনটা দেখেন কি হবে, ইন্টারেস্টিং। তখন রিভার্স বায়াসেও কাজ করবে। তখন আসলে কারেন্টটা আসলে যেহেতু রিভার্স বায়াসের এই যে ক্যারেক্টারিস্টিক কার্ভটা কিরকম, এটা 2 ভোল্ট, এটা 3 ভোল্ট, চালু হবে কি তাইলে? এইটা চালু হবে রিভার্স বায়াস রিজনে, কারেন্ট ফ্লো করা, এই যে হাই কারেন্ট দেখতে পাচ্ছি, এই হাই কারেন্ট ফ্লো করা শুরু করবে রিভার্স বায়াস রিজনে। তো সেই ক্ষেত্রে তখন আপনার কারেন্টের ডাইরেকশনটা কিন্তু এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে, রিভার্স বায়াস দিয়ে কারেন্ট ফ্লো করতেছে। এটা কিন্তু সেই স্যাচুরেশন কারেন্টের পরে যেই হিউজ কারেন্টটা ফ্লো হয় সেই কারেন্টটা। এটা আমরা পরবর্তীতে আরো এক্সপ্লেন করবো এই জিনিসটা, আপাতত জাস্ট দেখে রাখি, ঠিক আছে? ওকে, সো এটা একটা এক্সেপশনাল ছিল, কোশ্চেন ছিল। আচ্ছা, এবার পরেরটাতে চলে আসি। এখানে একটা সার্কিট বলছে যে V0 এর ভ্যালু বের করে। এটা খুব সহজ, একবারে আমি করে দিচ্ছি, দেখেন এটা আপনারা আসলে পারবেন। গ্রিনের নি ভোল্টেজ আমরা জানি কত, একটু আগে সরি নি ভোল্টেজটা আমরা একটু আগে দেখে আসছি 2 ভোল্ট লেখা ছিল, সিলিকনের হচ্ছে 0.7। আপনারা বলেন প্যারালালি দুইটা কোনটা চালু হবে? গ্রিন। silicon sir, 0.7 সিলিকন চালু হবে। সিলিকন চালু হবে। গ্রিন কেন? ও স্যার ওইটা সিলিকন, আচ্ছা আমি এটা 0.2 দেখছি, সরি। তাহলে আমার ভোল্টেজটা কত আসবে আউটপুটে? খুব সিম্পল, তাই না? 11.3। সো দ্যাটস ইট। স্যার আমি এটা পরেরটা- 0.2 দেখছিলাম। ওকে ওকে, দেখেন মুখে মুখে এই সব ম্যাথ সলভ করে ফেলতে পারবো এখন। আমরা যেই কনসেপ্ট শিখে ফেলছি তাতে আমরা মুখে মুখে সলভ করা পারা উচিত। ডিটারমাইন দ্য কারেন্টস I1 I2 ID2, এই তিনটা কারেন্ট আপনাকে বের করতে বলছে, ঠিক আছে? সো এখন আমরা যদি এই কারেন্টগুলো আমরা এখন বের করতে চাই, এখন আপনি আমাকে বলেন, ভালো করে বুঝে বলেন যে এখানে আমার সাপ্লাই ভোল্টেজ 20 ভোল্ট আছে, উপরে সিলিকন আছে, D1 সিলিকন, D2 সিলিকন, 5.6 সিলিকন, সবই সিলিকন। এখন এই ম্যাথটা আমি সলভ করব কিভাবে আপনি আমাকে বলেন। স্যার আমি দেখতেছি আগে আমার ফার্স্ট প্রশ্ন, D1 কি ফরওয়ার্ড বায়াস? অবশ্যই ফরওয়ার্ড বায়াস। D2 কি ফরওয়ার্ড বায়াস? D2 Yes, sir. স্যার D2 ফরওয়ার্ড স্যার বায়াস। ফরওয়ার্ড বায়াস। তাহলে ফরওয়ার্ড বায়াস কোনো সন্দেহ নাই। কারো কোনো না। সন্দেহ আছে? D2 না, ফরওয়ার্ড বায়াস হইলে এই প্যারালাল নেটওয়ার্কে ভোল্টেজ কত থাকবে? 19.3 ডিভাইডেড বাই 3. এই বোকা, প্যারালাল ভোল্টেজ কত? প্যারালাল 19.3 স্যার 20 মাইনাস 0.7 0.7 বাবারে কি বলতেছে? 0.7 থাকবে। এই সিলিকনের নি ভোল্টেজ কত? ও আচ্ছা আচ্ছা জি স্যার 0.7 উল্টা পাল্টা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা এই 0.7 এ লক হয়ে গেল এই প্যারালাল নেটওয়ার্কটা। এই ভোল্টেজটা আবার কার মধ্যে আছে? এই ভোল্টেজটা স্যার ওই যে এই রেজিস্ট্যান্সের মধ্যেই আছে। ঠিক আছে, এই ভোল্টেজটা আবার কার মধ্যে রয়েছে? এই রেজিস্ট্যান্সের মধ্যে। এই রেজিস্ট্যান্সের মধ্যে রয়েছে। তাহলে Yes, sir. এই I1 এর ভ্যালুটা কত হবে? ওই যে 0.7 ডিভাইডেড বাই 3.3 কিলো ওহমস। স্যার 0.212। 0.212 মিলি নাকি? জি স্যার। আচ্ছা, I1 বের করে ফেললেন এখন আপনারা। এখন আমাকে বলেন I2 বের করতে হবে। দেখতে পাচ্ছি যে I2 বের করতে বলছে। I2 কি হবে? দেখি পারেন নাকি I2 বের করতে পারেন নাকি? I2 কিন্তু অনেক ইজি বের করা। স্যার 3.32। আচ্ছা, যে উনি যেভাবে ম্যাথটা করছে সেটা আমি বলে দেই। 20 যেহেতু এখানেও আমি এটা সহজ হয়ে গেছে, কারণ হচ্ছে এখানেও ভোল্টেজ সোর্স, এখানেও একটা ভোল্টেজ ড্রপ হবে, এখানেও একটা ভোল্টেজ ড্রপ হবে। আসলে কারেন্ট ডিভিশন নিয়ে আমার টেনশন করতে হবে না, খালি এখানে একটা রেজিস্ট্যান্স আছে। সো আমার এই কারেন্টটাই বের করতে বলছে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে, তার জন্য ম্যাথটা আসলে সলভ ইজি হয়ে গেছে। 20 মাইনাস 0.7 উপরেরটা, ডানের যে 0.7 সেটা ডিভাইডেড বাই 5.6, 5.6 কত হলো ভ্যালুটা? স্যার 3.32। 3.32 মিলি অ্যাম্পিয়ার। খুব সিম্পল। আচ্ছা, স্যার কেবিএল করলে তো হয় স্যার, দুইটা লুপ। হ্যাঁ কেভিএল করলেও হয়, কেভিএল করেই বের হয়। তো এরপরে আসতেছি আমরা যে আপনারা হয়তোবা আপনাদের টার্সিয়ারি লেভেলের এডুকেশনে, টার্সিয়ারি লেভেল বলতে বোঝাচ্ছি যে আপনি যদি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হন তাহলে এইচএসসি, আর যদি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট হন তাহলে অ্যাডভান্স লেভেল। টার্সিয়ারি লেভেলের এডুকেশনে আপনারা কিন্তু একটা জিনিস শিখেছেন যে লজিক গেট সম্বন্ধে কি আপনাদের পড়ানো হয়েছে? এটা একটু জেনে নেই। লজিক গেটস হয়েছে স্যার। জি স্যার, আইসিটি তে হালকা আইসিটি তে পড়ানো হয় স্যার। লজিক গেটস। সো লজিক গেটস জিনিসটা কি? লজিক গেটস হচ্ছে এমন ধরনের একটা স্পেশাল টাইপ অফ সার্কিট। লজিক গেটস হচ্ছে একটা লজিক গেটস বা লজিক গেটস দিয়ে যে সার্কিট বানানো হয়
সেটাকে কিন্তু আসলে আমরা ডিজিটাল সার্কিট বলি। যাই হোক আগেই বলে দিই, লজিক গেট দিয়ে যে সার্কিট বানাবো সেটাকে আমরা ডিজিটাল সার্কিট বলে থাকি সাধারণত। ঠিক আছে, এখন লজিক গেট গুলা কি? লজিক গেট গুলা আসলে আপনার বানানো হয় হচ্ছে লাগা ইলেকট্রনিক ডিভাইস দিয়ে বানানো হয়। সো ইলেকট্রনিক ডিভাইস বলতে কি বোঝায়? ডায়োড আছে, ঠিক আছে, মসফেট আছে, বিজেটি আছে, বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস আছে। সো আমরা এই লজিক গেটগুলো আমরা ডায়োডের রেসপেক্টে চিন্তা করব। এখন কিছু কমন লজিক গেট রয়েছে, যেমন হচ্ছে লাগা অ্যান্ড গেট রয়েছে একটা জিনিস, তারপর একটা রয়েছে অর গেট রয়েছে, কমন কিছু লজিক গেট, আর একটা রয়েছে নট গেট। এগুলো হচ্ছে বেশ কমন কিছু মানে লজিক গেট। এখন লজিক গেটের লজিক বলার কারণ কি? লজিক মানে হচ্ছে লাগা আসলে বাইনারি যে ভ্যালুটা সেটা, যে এই ডিজিটাল সার্কিট বা লজিক গেটগুলো আসলে দুইটা ভোল্টেজে কাজ করে। এরকম 0 ভোল্টেজে কাজ করে এক নম্বর, এটাকে 0 ভোল্টেজকে বলা হচ্ছে, ওইখানে ধরে নেন 0 ভোল্টেজকে বলা হচ্ছে জিরো লজিক। আর আরটা হয়তো বা হবে 5 ভোল্ট অথবা 3.3 ভোল্ট বলা হয় অনেক সময়, যে কোনো একটা হতে পারে, সেটাকে বলা হয় লজিক 1 বা অন্য কিছু হতে পারে, বড় ভোল্টেজও হতে পারে, যেমন 10 ভোল্টও হতে পারে। মানে 0 ভোল্টকে বলা হচ্ছে লজিক 0 সহজ কথা, এবং আপার যে ভোল্টেজ বা বড় ভোল্টেজটা, হাই ভোল্টেজটাকে বলা হচ্ছে লজিক 1। ঠিক আছে, এরকম জিনিসকে আমরা লজিক বলে থাকি। ওকে, সো অ্যান্ড গেটের যে বৈশিষ্ট্য, একটা সহজ উদাহরণ দিয়ে দেখাবো আমি। অ্যান্ড গেটের যদি আমরা একটা 2 ইনপুট অ্যান্ড গেটের কথা চিন্তা করে থাকি, যার ইনপুট রয়েছে দুটো, এটার ক্যারেক্টারিস্টিক্স যদি আমি দেখতে চাই, এটাকে আমরা বলি ট্রুথ টেবিল বলে থাকি। ধরেন দুটো ইনপুটের, একটা ইনপুট এক্স আর একটা ইনপুট ওয়াই, আউটপুটটা হচ্ছে এফ। এরকম হবে যদি 0 1 এটা, তারপর 1 0 1 1। আমি কিন্তু খুব ব্রিফলি আলোচনা করতেছি, আসলে বলতেছি যে অ্যান্ড গেটের ক্যারেক্টারিস্টিক্সটা দেখতে এমন, যদি আপনি ইনপুটে দুটো ইনপুটই 0 দেন, তার মানে গ্রাউন্ড করে দেন, তাহলে আউটপুট 0 হবে। সহজ কথা, অ্যান্ড গেটে যে কোনো একটা যদি 0 হয় ইনপুট, তাহলে আউটপুট 0 আসবে সবসময়। যদি দুটোই 1 করেন, সেই ক্ষেত্রে আউটপুট 1 হবে। এখন এই লজিক, এটা কিন্তু লজিক, এই 1 কিন্তু হতে পারে 10 ভোল্ট হতে পারে, 5 ভোল্ট হতে পারে, 3.3 ভোল্ট হতে পারে। এটা আপনার উপর নির্ভর করে, এটা আপনি কত ভোল্টেজ সেট করতেছেন, আপনার সার্কিট অনুসারে হবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্ড গেটের ট্রুথ টেবিল বলে থাকি বা ক্যারেক্টারিস্টিক টেবিল বলে থাকি 2 ইনপুটের জন্য। আর অর গেটেরটা কিরকম গুণের হয়? মতো কাজ করে স্যার। হ্যাঁ স্যার গুণের মতো কাজ করে। রাইট, অনেকে গুণের মতো কাজ করে। এবং অর গেটেরটা কিরকম হয় আমি একটু যদি সংক্ষেপে দেখাই। 0 0 আলাদা আলাদা মানে কম্বিনেশন নিচ্ছি আমি। সো দুইটা ইনপুট দিয়ে এই 4টার বেশি আসলে কম্বিনেশন হতে পারে না। সো অর গেটটা কাজ করে যদি মাত্র দুইটা 0 হয়, তাহলেই 0 হবে। যে কোনো একটা 1 থাকলেই আসলে আউটপুট 1 হয়ে যায়। এই 1টা কিন্তু লজিক। ঠিক আছে, এই 1টা কিন্তু লজিক। সো এই হলো আপনার সংক্ষিপ্ত আলোচনা অ্যান্ড গেট এবং অর গেটের একটা সংক্ষিপ্ত ধারণা। এবং লজিক অর গেটে হয় কি, যে কোনো একটা ইনপুট যদি আপনি 1 দিয়ে দেন, তাহলে আপনার আউটপুট 1 হয়ে যায়। দেখতে পাচ্ছি? ও জি স্যার, বুঝছি স্যার। এবং এটার কিছু সিম্বল আছে, এটা আপনারা পরবর্তীতে শিখবেন। যদি আমি একটু দেখাই দিতে পারি, অ্যান্ড গেটকে সাধারণত এইভাবে দেখানো হয়। সার্কিট, এটার ভিতরে কিন্তু সার্কিট আছে, কিন্তু এটাকে টোটাল সার্কিটটাকে এইভাবে দেখানো হয়। অর গেটের যে সার্কিটটা রয়েছে সেটাকে কিন্তু সংক্ষেপে এইভাবে দেখানো হয়। ঠিক আছে, ঠিক আছে, এইভাবে দেখানো হয়। সো এই হলো আপনার অ্যান্ড গেট আর অর গেট সম্পর্কে সংক্ষেপে আলোচনা। এবার আমরা চেষ্টা করব ডায়োড দিয়ে কিভাবে এই অ্যান্ড গেট অর গেট লজিক বানানো যায় বা বোঝা যায়।